সন্ধ্যার দিকে শপিং মলে আসছি কিছু কাপড় চোপড় কিনতে। আজ শপিং মলটাতে কিছু ডিসকাউন্ট চলছে, তাই ঘুরে ঘুরে কি কেনা যায় সেটা দেখতে লাগলাম। হঠাৎ করেই কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে, যেন ভুল করে পরী পালকের থেকে নেমে এসেছে। কিছু বুঝে ওঠার আগেই ঠাস ঠাস করে দুইটা চড় বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? সরি, দেখতে পাই নাই। দেখতে পাসনি নাকি অন্য কিছু? হ্যাঁ, এই তোদের মতো ছেলেদের না খুব ভালো করে চেনা আছে আমার। মেয়েদেরকে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? তুই জানিস আমি কে আর আমার বাবা কি করেন? আমি সত্যি আপনাকে দেখতে পাই নাই, না দেখেই ধাক্কা লেগে গেছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্কও করছিস। তোর অবস্থা দেখ আমি কি করি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি, তখনই একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো, ম্যাডাম আপনি প্লিজ একটু শান্ত হন। ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে, আর ছেলেটা মনে হয় আপনাকে চিনতেই পারে নাই। বিষয়টা আমি দেখছি, আপনি এখান থেকে যান। লোকটার কথা শুনে মেয়েটা রাগ করে গজ গজ করতে করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এই ছেলে, তোমার কি জানের ভয় নাই? জানো মেয়েটাকে? এই শহরের নামকরা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে। আমি আর একটু পরে আসলেই তো তোমার অবস্থা খারাপ করে ছাড়তো। এখন যা করতে এসেছো সেটা করো গিয়ে। এটা বলেই লোকটা চলে গেল। ও আপনাদের তো আমার পরিচয় দিই না, আমি মাহফুজ, এই শহরে নতুন এসেছি, তেমন কিছু চিনি না, তাই এই মেয়েটাকেও প্রথমবার দেখলাম। আমি তো আর ইচ্ছা করে ধাক্কা দেই নাই, তবুও কেমন আচরণ করলো দেখলেনই তো। যাক, যা হবার হয়েছে। শপিং করার মুডটাই নষ্ট করে দিল। প্রয়োজনীয় কিছু কিনে বাসার দিকে রওনা দিলাম। ছোট একটা বাসা ভাড়া নিয়েছি শুধুমাত্র নিজের থাকার জন্য। এই শহরে আমাকে কেউ চিনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ঘেমে ঠেমে একেবারে শেষ হয়ে গেছি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম, তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে রইলাম। তখনই ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি কলেজে অ্যাডমিশনটা হয়ে গেছে। আসলে এই শহরে একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, তো সেটা হয়ে গেছে। কাল থেকে এই ক্লাস করতে পারবো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম, তারপর খাবারটা খেয়ে নিয়ে ড্রেসটা পরে নিলাম। নিজে ইচ্ছা করে কম দামি পোশাক পরলাম, তারপর চুলে তেল দিয়ে ভালো করে আঁচড়ায় নিলাম। একদম খ্যাপ লাগছে। যাক, এবার ঠিক আছে, কলেজের দিকে পা বাড়ালাম। পাঠকরা হয়তো ভাবছেন কী জন্য খ্যাত হয়ে গেলাম। নিজেকে শুধু শুধু কি কেউ খ্যাত সাজায়? গল্পের সাথে থাকুন, সবটা বুঝতে পারবেন। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, 5 মিনিটের রাস্তা, তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে চোখ পড়লো। আরে এ তো দেখি কালকে সেই মেয়েটা। ওনার বাবা নাকি এই শহরের নামকরা বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়ে আমি ভাবতে থাকি। মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম। তখনই পেছন থেকে একটা মেয়ে ডাক দিল, এই খ্যাত, কই যাস তুই? এদিকে শুনে যা। তাকিয়ে দেখি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। ওই যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কালকে সেই মেয়েটা ডাকছে, তাই সামনে না এগিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম। জি, আপনি কি আমাকে ডাকছেন? তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকে দেখতে পাচ্ছি না, তো কাকে ডাকছি তোর বোঝার কথা এটা। ও আচ্ছা, বলুন কি বলবেন। তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিলি। কলেজে তো আগে দেখিনি, নতুন নাকি? মাথাটা নিচু করে বললাম, জি আমার আজকেই প্রথম কলেজ। তোর নাম কি রে? জি, আমার নাম মাহফুজ। আর আপনার নাম? আমার নাম তানহা। গতকাল যে অপরাধ করেছিলি, তোর অবস্থা তো খারাপ করেই দিতাম, তবে শপিং মলের ম্যানেজারের কথায় বেঁচে গিয়েছিলি। যাকগে সে কথা, বাট তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিল কেন, সেটাই তো আমার মাথায় আসছে না। আর কি সব কাপড় পরে এসেছি সেগুলো? কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে যাস। ইচ্ছা করলে কথাগুলো জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। এখনও ক্লাসের সময় হয় নাই, তাই ক্লাসটা ফাঁকা ছিল। একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। এদিকে তানহার বান্ধবী লিজা তানহাকে বলছে, কি রে তানহা, ওই খ্যাপটাকে এভাবে অপমান করলি কেন? আরে গতকাল গিয়েছিলাম শপিং করতে, বাট কই থেকে জানি খ্যাতটা এসে আমাকে ধাক্কা দিয়ে দিল। প্রচন্ড রাগে দুটো চড় মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করেছিলি। এইসব খ্যাতদের কাজটাই হলো মেয়ে দেখলে গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। ক্লাসে তানহা ওর বান্ধবীর সাথে ক্লাসের দিকে চলে যায়।
মাহফুজ চুপচাপ করে বসে আছে। হঠাৎ তাকিয়ে দেখে তানহা ওর বান্ধবীর সাথে এই ক্লাসের দিকেই আসছে, তাই মাথাটা নিচু করে থাকলো। এদিকে ক্লাসের সামনে যেতেই চোখ কপালে। কি রে লিজা, খ্যাতটা আমাদের ক্লাসে বসে কি করছে? হ্যাঁ তাই তো রে, খ্যাতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে। চল খ্যাতটাকে মজা দেখাচ্ছি। বলেই শয়তানি একটা হাসি দেয়। সবাই মিলে মাহফুজের কাছে যায়। কিরে ছোট লোক, পিছু নিতে নিতে এই ক্লাস পর্যন্ত চলে এসেছিস? আমি মাথাটা নিচু করে থাকলাম। অপমান আর কত করবে, বড় লোকের দুলালি অহংকার অনেক। মেয়েগুলো আর কিছু বলতে যাবে তখনই ক্লাসে স্যার চলে আসে। সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় বসে পড়ে। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করলেন। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে। আজ থেকে তোমাদের সাথেই লেখাপড়া করবে। মাহফুজ, তুমি সামনে এসো। স্যারের কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। এই হলো তোমাদের নতুন বন্ধু, গতকাল অ্যাডমিশন নিয়েছে, এখানেও নতুন এসেছে, তোমরা ওকে দেখে রাখবে। স্যারের আছে, শরীরটাও অনেক ভালো আছে, আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানেই থাকিস অনেক ভালো থাকিস। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম, তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। রাজকে কলেজের গেট থেকেই পেয়ে গেলাম। তারপর দুজনে মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম। একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম, তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় তানহা আমাদের সামনে আসলো। কি রে ছোট লোক, বন্ধু তো একটা জোগাড় করে নিয়েছিস দেখছি। তানহা, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? বলেছি, বেশ করেছি। তো তোরা তো জ্বলছে কেন রে? কি রে ছোট লোক, তুই ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তানহা, আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে কি করবি তুই আমার? কি করব দেখতে চাস তুই? ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তানহা ডাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, সেই প্রথম দিন থেকেই অপমান করে চলেছিস। কিছু বলি না বলে কি মাথায় উঠে গেছিস নাকি? চারপাশে তাকিয়ে দেখে পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি এলিয়েন নাকি? তানহা মাটি থেকে উঠে
তুই কাজটা ঠিক করলি না, ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ আমি কি করি। বলা শুরু করলো। ওর অবস্থা যে কি করব তুই ভাবতেও পারছিস না। তুই সাপের লেজে পা দিয়েছিস। তানহার কথা শুনে মুছিয়ে হাসলাম। মনে মনে ভাবলাম, সাপের লেজে কে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি। এই রাত, চল এখান থেকে। এটা বলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। মাহফুজ, তুই কিন্তু একটা ভুল করে ফেললি। তানহার বাবা এই শহরের এমপি, তার কথায় পুরো কলেজ চলে। সেখানে তানহার সাথে কেউ কথা বলতে সাহস পায় না, আর তুই তার গায়ে হাত দিয়েছিস। তুই এবার গেলি। আরে অত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিছুই হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরেই কলেজ গেট দিয়ে 3-4টা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে ওঠে, এই তোদের কলেজে মাহফুজ মাহমুদ কে রে? একটা ছেলে মাহফুজের ক্লাসটা দেখিয়ে দেয়। তখনই পুলিশ ক্লাসের ভেতরে চলে যায়। এখানে মাহফুজ কে? সামনে তাকিয়ে দেখে কয়েকজন পুলিশ। রাজ পাশেই বসা ছিল। পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তারপর আমি দাঁড়িয়ে যাই। জি, আমি মাহফুজ। নামটা বলার সাথে সাথে দুজন পুলিশ এসে দুই পাশ দিয়ে জাপটে ধরে নেয়। কোনোভাবে বলল, সরি এমপি স্যার, আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। তখন তানহার বাবা বলল, এটা আপনি কি বলছেন ওসি সাহেব? যে কাজে আসলেন সেটা ঠিকমতো করুন, না হলে এমন জায়গায় ট্রান্সফার করব যে মশা মারতে মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার, রাখেন আপনার মশা মারা। আপনার মশা এবার আপনি মারুন। ওসির কথা শেষ হতে এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন। একটু পরে এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করে তানহার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তানহা, তোর সাহস তো কম না? তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়েছিস? তোকে তো ইচ্ছে করছে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই। মাহফুজ বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। তবুও যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। ভালো থেকো বাবা। এটা বলে তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে আসছিল একটু আগে, এখন কি থেকে কি হয়ে গেল। মাহফুজকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে তানহা, কারণ এই পর্যন্ত অনেক ছেলেকে জেলে পাঠিয়েছে। তানহার দিকে চোখ তুলে তাকালেও অবস্থা খারাপ করে হয়ে যেত তার। সেখানে মাহফুজকে তো ধরলই না, উল্টো খ্যাতটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে চলে গেল তাকেই। যেখানে তানহার বাবা তানহাকে কখনো মারা তো দূরে থাকে, একটা বকা পর্যন্ত দেন নাই, সেখানে আজ কিনা এই খ্যাতটার জন্য থাপ্পড় মেরে দিল। তানহা মনে মনে প্রতিজ্ঞা করে এই খ্যাতটাকে যে করেই হোক শাস্তি দিয়েই ছাড়বে। এটাই তার কঠোর প্রতিজ্ঞা। তানহার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে ধরেছি, তখনই পেছন থেকে ওসি ডাক দিল। এই ছেলে, এই দিকে আসো, একটা কথা আছে। ওসির কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবেন বলুন, আমার সময় নাই, এমনিতেই ক্লাস চলাকালীনে নিয়ে আসছেন আমাকে। তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলুন, কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম। ওসি সাইডে এসেই আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার বিষয়ে সবকিছু জেনে গেছি। এখানে আপনি থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যা জেনে নিয়েছো চুপচাপ চেপে যাও। তোমার মুখ থেকে যেন কোনোভাবেই এই কথা বের না হয়, সাবধান। ওকে স্যার, ভুল করেও কিছু বের হবে না। ওকে, তুমি এখন এখান থেকে যেতে পারো, আমার ওদিকে কাজ আছে। এটা বলে সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ
আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিরে রাজ, এভাবে তাকাচ্ছিস কেন? তুই কে এটা আগে আমাকে বলতো। তানহার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল, যেখানে তানহা অনেক ছেলেকে ওর বাবার দিয়ে জেলে ভাত খাইয়েছে, সেখানে তোকে এমনিতেই ছেড়ে দিল। তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি তো তোর বন্ধু। আর কেন যেন আমাকে কিছু না করেই ছেড়ে দিল। আচ্ছা, এইসব এখন কথা থাক, এসব ভেবে কাজ নাই। এখন চল বাসার দিকে যাওয়া যাক। তারপর তাহসিনকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বাইরে থেকে একটু ঘুরে আসলাম। রাতে কলেজের পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। ঘুমে চোখটা জুড়িয়ে আসছে, আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠলো। ধুর, এ সময় আবার কে ফোন দিবে? রাত বাজে 11টা। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি আমি বল। আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নাই। তোর জন্য সব সময় আমার মনটা খারাপ থাকে। তোর বোন তো সব সময় তোর কথা বলে। আচ্ছা আম্মু, সবার কথাই তো শুনলাম, বাট বাবা কেমন আছে? তোর বাবাও তোকে অনেক মিস করছে, কিন্তু সে একটা বিষয়ে অনেক খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করছে। সাথে আমরাও গর্ব করি তোর জন্য। আম্মু, শুধু তোমরা আমার জন্য দোয়া করো যেন যে কাজে নেমেছি সেটা সম্পূর্ণ করতে পারি, তাহলেই দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা, এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কিন্তু ফোনটা আবার বেজে উঠলো। এবার তাকিয়ে দেখি কোনো এক অচেনা নাম্বার থেকে ফোন। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? হ্যালো, কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো তোমার কাছের একজন মানুষ। আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নাই। আর আমার নাম্বার পেয়েছেন কোথায়? বাবা, প্রিয় মানুষটার নাম্বার পেতে আমার কোনো সমস্যা হয় নাকি? এই যে ম্যাডাম শুনুন, আমি যেই হই না কেন, এসব আজাইরা পেঁচাল আমার শোনার সময় নাই। সো ফোনটা রাখলাম। এই এই বলছি, এত রেগে যাওয়ার কি আছে? আমি তানহা। নামটা শোনার পরেই খুব অবাক হয়ে গেলাম। যে মেয়েটা আমাকে দেখতে পারে না সে আমাকে ফোন দিয়েছে, কিন্তু তারপরই তার সব আচরণ মনে পড়ে গেল আর খারাপ লাগতে লাগলো। এই মেয়ে, তুমি আমাকে ফোন দিয়েছো কেন? আমাকে অপমান করে তোমার ভালো লাগে নাই? আবার এখন ফোন দিয়ে অপমান করার চিন্তা ভাবনা করছো? বিশ্বাস করো মাহফুজ, আমি নিজের অহংকার কারণে সব কিছু করেছি। মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপর রাগ করি নাই, যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক, এখন রাখতে পারো। না না, আগেই রাখবে না। আগে তোমাকে বলতে হবে যে তুমি আমাকে মাফ করে দিয়েছো, না হলে তোমাকে ছাড়ছি না। কি যে বিপদে পড়লাম রে ভাই, মেয়ে তো দেখে আঠার মতো লেগে আছে। ওকে ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। এখন খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর তানহার সাথে অনেক সময় কথা বললাম। কিছুক্ষণ কথা বলেই দুজনে অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা তানহা, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে। এখন না ঘুমালে কালকে উঠতে পারবো না। ওকে, ঘুমিয়ে পড়ো। চোখ দুটো বন্ধ করতেই ঘুমিয়ে গেছি। একেবারে সকালবেলায় উঠলাম। তারপর নামাজটা পড়ে চুলায় রান্না বসালাম। একটা ডিম ভাজি করে ভাত রান্না করে খেয়ে নিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। একটু পর কলেজে পৌঁছে গেলাম। আমাদের আড্ডায় রাজ বসে আছে একা একা। তারপর আমিও গিয়ে ওর সাথে সামিল হলাম। কি রে, তোর এতক্ষণ লাগে আসতে? সেই কখন থেকে তোর জন্য বসে আছি। আমি ঠিক সময়ে আসছি, কিন্তু তুই আজকে অনেক আগে আসছিস, তাই এত দেরি মনে হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে জিহ্বা একটা কামড় দেয়। সরি রে, ঘড়ির দিকে খেয়াল করি নাই। থাক, তোর খেয়াল করতেও হবে না। ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাসে চল। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে দিলেন। কিছু সময় পর তানহা দৌড়ে ক্লাসরুমে ঢুকলেন। তানহা, তুমি আমায় অনুমতি না নিয়েই ক্লাসে ঢুকলে কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে চলে এসেছি। ওকে ঠিক আছে, জায়গা গিয়ে বসো। তানহা গিয়ে নিজের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ওর ক্লাসের দিকে কোনো মনোযোগ নাই। বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। পুরো ক্লাস জুড়ে আমার দিকেই তাকিয়ে আছে। ক্লাস শেষ হওয়ার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম। তখনই তানহা আমাদের সামনে আসলো। হাই মাহফুজ, কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি। তুমি? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। সো বসতে পারি? হ্যাঁ অবশ্যই। পাশে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও রাজ, তোকে তো বলাই হয়নি। তানহা ওর ভুলটা বুঝতে পেরেছে, তাই ওকে বন্ধু করে নিয়েছি। এতে তোর কোনো আপত্তি আছে? আমার আর কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু নিজেই মিটিয়ে নিয়েছিস সবকিছু,
সেটাতে আমারও আপত্তি থাকার কথা নয়। ওকে ঠিক আছে। অনেক সময় আড্ডা দিলাম তিনজন মিলে, তারপর সবাই নিজেদের বাসায় চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা, হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোন রিসিভ করার পর, হ্যালো, কে বলছেন? আমি রিশা, তোমার নিশ্চয়ই আমার কথা মনে আছে? এটা আবার মনে না থাকার কি হলো? তুমি আমার সেই ছোটবেলার বান্ধবী, তোমাকে তো মনে থাকবেই, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সো এখন কি কোনো জব করছো তুমি? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আর আমি এটাও জানি যে তুমি কি জন্য এখানে আসছো আর কি জন্য এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরি জানতে চাইছো সেটা আমার কাছে আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপরেই সব বিষয়ে আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকালেই দেখা করব। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আচ্ছা, দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি, ঠিক বিকেল 4টায়। ওকে ডান, আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিশার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম। ভেতরে ঢুকে দেখি রিশা একটা টেবিলে বসে আছে। সরি রিশা, আমার একটু দেরি হয়ে গেল। তুমি কষ্ট করে এত সময় বসে আছো, তোমার এখনও সেই আগে চলে আসার অভ্যাসটা যায় নাই দেখছি। ঠিক বলেছো, আমার এখনো সেই অভ্যাসটা যায় নাই। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটা অবশ্য খারাপ বলো নাই। তো বলো, কি খাবে তুমি আজকে? এই, পাগল হয়ে গেছো নাকি তুমি? আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো, আজকে তুমি শুধু বসে থাকবা আর আমি খাওয়াবো। ওকে ঠিক আছে মিস সিআইডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো, আর আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে ভাবে কথা বলতে পারছি। এই হইছে, অত পাম দেওয়ার দরকার নাই। তুমিও তো কম না, তুমি তো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, সেটাও আবার ওয়ান ম্যান আর্মি কমান্ডো। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। আমাদের কথা বলার মাঝে ওয়েটার এসে 2টা কফি দিয়ে গেল। রিশা, তুমি এর মধ্যে কফি অর্ডার দিয়ে ফেলেছো? তারপর আরও বেশ কয়েকটা আইটেম ছিল। এবার এগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে যে জন্য আসতে বলেছি, একটু ওয়েট করো। এই নাও, এর ভিতর তোমার সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ যে ওই কলেজের প্রিন্সিপালও এটার সাথে জড়িত। আরে সেটা তো আমি খুঁজেই নিব যে কে এই দেশ বিরোধী কাজের সাথে জড়িয়ে আছে। ওদের সব কয়টাকে ধরে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় করবে। তারপর দুজন মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম। রাতে ল্যাপটপটা অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বাহ, রিশা তো দেখি খুব ভালো কাজ করছে, সব ইনফরমেশান এখানে নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে চোখটা এক জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সেই ওসির সাথে বসে আছে। এটা শুধু একটা ফটো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে ওসির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেসে কথা বলছে। আবার রিশাও তো বলছিল যে সে প্রিন্সিপালকে সন্দেহ করে। তাহলে কি প্রিন্সিপালও এই কাজের সাথে জড়িত? এইসব কথা ভাবছি, তখনই ফোনটা বেজে উঠলো। ফোনের শব্দে ধ্যান কাটলো। ফোনের দিকে তাকিয়ে দেখি ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার। কি মাহফুজ, তোমার কাজ কত দূর আগালো? জি স্যার, সব কিছু ভালোভাবেই চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করে ফেলবো। কথা বলা শেষ হতেই ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে গিয়ে রাজের সাথে আড্ডা দিতে লাগলাম। আর তখনই দেখি 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোকেই দেখতে গুন্ডাদের মতো, সবাই মাস্ক পরে আসছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। কলেজে আসার পর থেকে ওদেরকে দেখি নাই। তবে কি ওরা প্রিন্সিপালের সাথে মিলে কুকর্ম করে নাকি? পরে প্রচুর পরিমাণ সন্দেহ হলো মনে। কি হচ্ছে দেখা দরকার। এই রাজ, আমার একটা পার্সোনাল ফোন আসছে, আমি একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যা বললাম, কারণ এখন প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছ থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। তারপর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। এই, তোমরা এখন কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না আমি বলছিলাম যে আমি ফোন করব, যদি এটা কেউ দেখে নেয় তাহলে তোমরা সহ আমাকেও জেলের ঘানি টানতে হবে। আরে প্রিন্সিপাল, রাত তো জেল, আমরা ওসব জেলের ভয় পাই না। তোকে বলেছিলাম যে ড্রাগগুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করেই হোক তুই সেগুলো নিয়ে। তোমরা উত্তেজিত হচ্ছ কেন এত? আমি তো টাকার গোলাম, তোমাদের ড্রাগগুলো আমি যথাসময়ে পাঠিয়ে দিব, কারণ আমিও চাই অনেক বড় লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে কতদিন থাকবো? আমি একেবারে দেশের বাইরে চলে যাব আর জীবনটাকে উপভোগ করব। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক সময়ে যেন মালগুলো পেয়ে যায়, নাহলে তোকে এমন অবস্থা করব যে কবরও ভয় পেয়ে দাফন করতে দিবে না।
এদিকে আমার সমস্ত কিছুর ভিডিও করা শেষ। ছেলেগুলো আসতেই লুকিয়ে পড়লাম, তারপর আবার রাজের কাছে চলে গেলাম, কিন্তু আড্ডা দেওয়া আর হলো না। তানহা রাজের সাথে বসে আছে। কি রে, তোর কথা বলতে এত সময় লাগে? সে কখন চলে গেলি? আরে এখন তো আসছি, আর ওয়েট করা লাগবে না। মাহফুজ তুমি কোথায় গিয়েছিলে? আমি এসে দেখলাম রাজ বসে আছে, বাট তুমি নেই। ওকে জিজ্ঞাসা করলে বললো মোবাইলে কথা বলতে গেছে। সো কথা বলতে কি এত সময় লাগে? দুজন মিলে আমার পিছনে লেগেছে, এখন আমার কান্না পাচ্ছে। থাক, আর কান্না করতে হবে না। অনেক ক্ষুধা লাগছে, পেটের মতো ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। এই রে, তোর কথা শুনে তো ক্ষুধা আমারও লেগে গেল। ও তোমাদের ক্ষুধা লেগেছে? সেটা আগে বলবে তো। চলো তোমাদেরকে আজকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। আমার পক্ষ থেকে একটা ছোট্ট ট্রিট। কি তোমরা খুশি তো? আরে খুশি না মানে? এমপি সাহেবের মেয়ে ট্রিট দিবে, আর সেটাতে খুশি না হয়ে থাকা যায়? তারপর সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে ডেকে খাবারের অর্ডার দিলাম। রাজ ওর মনের মতো করে অর্ডার দিল। রাজের অর্ডার দেওয়া দেখে তো মনে হচ্ছে যেন একটা রাক্ষসকে খাওয়াতে নিয়ে আসছি। কিরে রাজ, তুই এত খেতে পারবি তো? আরে বলিস কি, খেতে পারবো না মানে? তুই শুধু তাকিয়ে থেকে দেখে যা, তারপর কথা বলবি। তানহা রাজের কথা শুনে হেসে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মন চায় সেটাই খাও। আজ আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটু পর ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়, তারপর সবাই মিলে খাওয়া শুরু করে। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি তো পুরাই অবাক। খাওয়া শেষে সব বিল মিটিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা এখন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যাক, কালকে আবার কলেজে দেখা হবে। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে গেলাম। এখন একটাই কাজ, কবে এই ড্রাগগুলো পাচার হবে সেটা জানতে হবে। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কলেজ থেকে ড্রাগগুলো পাচার হবে। ওরা শুধু সময়ের অপেক্ষা করছে। বিকালবেলা রিশাকে ফোন করলাম। হ্যাঁ মাহফুজ, বলো কি খবর তোমার? হ্যাঁ, আমার খবর তো অনেক ভালো। তো তুমি কি এখন জ্যাকসন কফি শপে আসতে পারবে? হ্যাঁ আসতে পারবো। তবে একটা কথা, আসার সময় এই শহরের একটা ম্যাপ নিয়ে আসবে, আর ড্রাগ ডিলার ড্রাগনের এলাকারও একটা ম্যাপ নিয়ে আসবে। তুমি চলে আসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এখনই বের হচ্ছি, তুমি চলে এসো। রিশার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে গিয়ে দেখি রিশা বসে আছে। সরি রিশা, একটু দেরি হয়ে গেল নাকি? না না, দেরি হয়নি, আমারই একটু আগে আসার অভ্যাস। তো জিনিসগুলো এনেছো তো? হ্যাঁ সব কিছু এনেছি। তারপর ম্যাপ বের করে দিল। নাও, এটা হলো আমাদের বন্ধুত্বের উপহার। তুমি চাইলে কিন্তু আমাদের পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করতে পারি। আরে না, তার আর কোনো দরকার হবে না, একা কাজটা করতে পারবো। তবুও একবার ভেবে দেখতে পারো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, একজন কমান্ডো আমি, সারাদিন এইসব নিয়েই থাকতে হয়। তো এত সব কাজ করতে গেলে তো ফিট থাকতেই হবে। তারপর দুজন মিলে কফি খেলাম। আচ্ছা এখন যাওয়া যাক। ডিনারে কফির বিলটা আমি দিলাম, কিন্তু পরের ট্রিটটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। রিশা হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করলো। ওকে তাহলে যাওয়া যাক। ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ করে পেছন থেকে রিশা চিৎকার শুনতে পেলাম। এই তোমরা কারা? আমাকে ছেড়ে দাও বলছি। রিশার আওয়াজ শুনে পেছনে তাকাতেই দেখি একটা গাড়ি ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগনের লোকেরা আমার ব্যাপারে জেনে গেছে আর ভুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমিও ওদের পেছনে দৌড়াতে লাগলাম। গাড়িটা স্পিডে চলছে, কিন্তু আমিও কমান্ডোতে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। সো সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করব কিছুই মাথায় আসছিল না। তখন রাস্তায় একটা মোটা লাঠি দেখতে পেলাম। ওইটা ওদের গাড়ির দিকে ছুঁড়ে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের কাজটা ভেঙে গেল, আর ওরা কন্ট্রোল করতে না পেরে গাড়ি থামিয়ে দিল। দৌড়ে গিয়ে রিশাকে গাড়ি থেকে বের করলাম, কিন্তু 10 থেকে 13 জন আমাদেরকে ঘিরে ধরলো। রিশাকে সাইডে সরিয়ে দিয়ে সব কয়টাকে মারতে থাকলাম। একটু পর দেখি মাটিতে সব কয়টা গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশার দিকে তাকাতেই একটি গুলি এসে সোজা আমার পেটের বাম পাশে লাগলো। সাথে সাথে চোখ দুইটা অন্ধকার হয়ে গেল। রিশা এই অবস্থা দেখে মাহফুজ বলে চিৎকার দেয়, কিন্তু মাহফুজের নিথার দেহ মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। কি হলো সেটা পরবর্তী পর্বের জন্য। এই তানহা, তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না তো? তোমাকে না বলেছি কোনো রকম টু শব্দ পর্যন্ত করবে না? তবুও কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। তানহার দিকে তাকিয়ে চুপ করে গেলাম।
মেয়েটা আমার উপরে রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না, চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেল, তারপর তানহা নিজে চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজেই সব কিছু পছন্দ করে দিল। এই নাও, এই সব কিছু তোমার জন্য, আমি নিজে পছন্দ করে কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে ওসব খ্যাতমার্কা কাপড় পরে আসবে না বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকে নতুন জামা কাপড় পরে আসবে। আমি শুধু হ্যাঁ বলে মাথা নাড়ালাম, কারণ এখন বেশি বক বক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম মাহফুজকে নিয়ে আসতে পারলে তুমি যা চাও তাই দিব। তো এখন তোমার মন মতো সবকিছু নিয়ে নাও। তানহার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ হয়ে গেলে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তানহার বাবা নামকরা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় তানহার দেওয়া কাপড়গুলো দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতে হবে। আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনেছে, আর প্যান্টটাও মনের মতো। ওর মতো একটা বউ পেলে তো কোনো কথাই থাকবে না। কিন্তু তানহা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বললে যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, এসব কথা ভাবছি। হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ও, এটা তো পাশের বাসার আন্টির গলার আওয়াজ, যিনি আজকে নিজের ছেলে ভাবেন আমাকে। আন্টি চিৎকারের কথা শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ও, এবার দেখছি ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিতে হবে। চোরের পেছনে দৌড়ানো শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না, চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসছি। এটাকে আজ এমনভাবে শিক্ষা দিব যাতে কারোর জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয়। এটা বলে চোরটাকে মারা শুরু করলাম। ছেলেটার কথা শুনে ভেতরে মায়া হলো, তাই ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাজ দেখে খুব খুশি হলো। পরের দিন সকালে তানহার দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম। আজ আর খ্যাত সেজে আসি নাই, সব কিছু ঠিকঠাক করে আসছি। কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকতেই সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলেকে আজ পর্যন্ত দেখে নাই নাকি? আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? ওদের অমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি লাগতে লাগলো, তাই আড্ডায় চলে আসলাম। কিন্তু তানহা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ওই তানহা, কি হয়েছে তোমার, এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখলে তো যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। আরে তানহা, তুমিও যে কি বলো না। আরে দোষ, তোকে সত্যি নায়কের মতো লাগছে, একদম রাজকুমার। তোকে দেখলে আসলেই যে কোনো মেয়ে পটে যাবে। এই রাজ, হইছে, এতক্ষণ ধরে আমার অনেকগুলা গুণগান করেছিস। এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। তানহা আজকে মাহফুজের পাশে বসছে, কিন্তু মাহফুজ কিছু বলতেও পারছে না। ক্লাসের সবাই শুধু আর চোখে মাহফুজের দিকে তাকাচ্ছে। মাহফুজের এই বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয় খুব ভালো লাগছে, নতুন বেশে আসছি তো, তাই সবাই এমনভাবে তাকাচ্ছে। মাহফুজ মনে মনে হেসে দেয়। একটু পরেই ক্লাস শেষ হয়ে যাবার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসে। মাহফুজ, কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাজ, তুমি কি খাবে? ওই তো আজ আমরা কেউ অর্ডার দিব না, তোমার ইচ্ছে মতো অর্ডার করো, সেগুলোই আজ খাবো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি। তানহা ওদের কথা শুনে হেসে দেয়। তারপর তানহা ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করে। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজন মিলে গল্প করতে থাকে। হঠাৎ করে একটা মেয়ে এসে মাহফুজের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পাই নাই। আজকে কি যেন হলো আমার, তোমাকে দেখে আরেকটা বার ফিদা হয়ে গেলাম, তাই কিছু না ভেবে প্রপোজ করলাম। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি কিছু বলতে যাব তার আগেই তানহা যা করে বসলো সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেলাম। তানহা মেয়েটার গালে খুব জোরে 2টা থাপ্পড় মেরে দিল। মেয়েটা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। তানহার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তানহা আবার ওকে মারতে যায়। তখনই আমি গিয়ে তানহাকে ধরে ফেললাম, আর মেয়েটা আমার পেছনে গিয়ে লুকালো। এই তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এভাবে মারছো কেন? তো মারবো না তো কি করবো? এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে! আরে তানহা, এতে তোমার সমস্যাটা কি হলো? একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে, ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, যে অধিকারটা ওই মেয়েরও আছে। তাই বলে তুমি কি ওকে এভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটার আমাকে পছন্দ হয়েছে, তাই ও আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমার তো ওকে পছন্দ হয়নি। এই কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছা মতো মারলে। এখন দেখো মেয়েটা ভয় পেয়ে আমার পেছনে লুকিয়ে আছে। তানহা একদম চুপচাপ করে আছে, কোনো কথা বলছে না।
সে মনে হয় একটু বেশিই করে ফেলেছে। মাহফুজ মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বলে। এই তানহা, মেয়েটা দেবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবে এখন। তানহা মাহফুজের কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। এই তানহা, হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ তুমি? কিন্তু তানহা কোনো কথা শোনে না। এই রে, তানহা মনে হয় একটু বেশিই বলা হয়ে গেছে। এরকম করে না বললেও মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়ে গিয়েছিল। রাগের মাথায় কী সব বলে ফেলেছি। ধুর, আজকের দিনটাই খারাপ। এই রাত, চল বাসায় যাই। তারপর দুজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম। অনেক সময় ধরে আজ শাওয়ার নিলাম, এখন বেশ ভালো লাগছে। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে গেল। ঘরে দেখলাম কোনো খাবার নেই, এদিকে ক্ষুধাটাও অনেক লেগেছে। পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে, তাই বাসার পাশে চায়ের দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে থাকলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়েই তানহা ওর কয়েকটা বান্ধবীর সাথে এদিকেই আসছে। এটা দেখে নিজেকে লুকাতে গেলাম, কিন্তু তার আগেই তানহা আমাকে দেখে ফেললো। তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোন, আমার একটু কাজ পড়ে গেছে, তোরা চলে যা এখন, তোদের সাথে আমি পরে কথা বলছি। তানহার বান্ধবীরা চলে যাওয়ার পরে তানহা আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি মাহফুজ, তুমি এখানে চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা রুটি পাউরুটি খাচ্ছ কেন? দুপুরে ভাত খেয়েছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে কোনো খাবার নেই। পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেটা দিয়ে হালকা কিছু খেয়ে নিচ্ছি। তোমাকে আমি বলেছি যে আমরা খুব ভালো বন্ধু এখন, তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখব। আচ্ছা এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো, সবসময় শুধু আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে, আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়। আর কথা না বলে চুপ করে থাকলাম, কারণ বেশি কথা বললে এই রাগী মেয়ে কি থেকে কি করে বসবে সেটা নিজেও জানি না। তানহা একটা রিক্সা ডাকলো, তারপর দুজনে মিলে সেটাতে উঠে গেলাম। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলুন তো। তানহার কথা শুনে চোখ দুইটা কপালে উঠে গেল, কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র বড় লোকেরা খাওয়া দাওয়া করে। তানহাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, কিন্তু তানহা তো আমাকে চুপ করে থাকতে বলেছে, তাই চুপ করে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। দুজনে মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তানহা রিক্সার ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে তো আরও অবাক, ভেতরটা যেন রাজপ্রাসাদ। আরে তানহা, তুমি আমাকে এত বড় জায়গায় নিয়ে আসলে, তোমার তো অনেক টাকা খরচ হবে। এই, তোমাকে না বলেছি চুপচাপ করে আমার সাথে আসো? এত বেশি কথা বলো কেন তুমি, হ্যাঁ? আর টাকা খরচ হলে আমার হবে, তাতে তোমার কি? এখন এই টেবিলটাতে বসো, আর কি কি খাবে তাই বলো। আরে আমি কিছুই খাবো না, তুমি শুধু শুধু এরকম করছো। তোমাকে এই শেষবারের মতো করে বলছি, তুমি কিছু খাবে কি না? এই রে, এত রেগে যাচ্ছ কেন? আচ্ছা তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো। তারপর তানহা ওর নিজের মতো করে অর্ডার করলো। একটু পরেই খাবারগুলো চলে আসলো। এমনিতেই অনেক ক্ষুধা লেগেছিল, তারপরে তো ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরও বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তানহার দিকে চোখ পড়লো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তানহা, তোমার আবার কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে কিছু না, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। সব খাবার শেষ করে ফেললাম। তানহা রেস্টুরেন্টে বিল মিটিয়ে দিল, তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এই তানহা, এটা তো আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ ঠিকই বলেছো, এটা আমাদের বাড়ির ফেরার রাস্তা নয়। এই রাস্তাটা একটা পার্কের দিকে চলে গেছে, আর ওখানে একটা লেক আছে। ছোটবেলা থেকে খুশির সময়গুলো ওইখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। তানহার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পর দুজনে মিলে একটা পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরও সুন্দর দেখা যাচ্ছে। তানহা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে থাকলো। আমরা অনেক ক্লোজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তানহাকে দেখতে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখনই সঠিক সময় তানহাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নাই। পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে, কলমটা বের করে তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া যেন জীবনটা আর চলছে না। সবসময় তোমার কথা মনে পড়ে। তোমার ছোট ছোট শাসন আমার কাছে খুবই ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে তুমি কি করছো মাহফুজ? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসল কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না,
তাই তো ছেলেদেরকেই প্রপোজ করতে হয়। আর আমিও এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। আর গাধা, এইভাবে কলম দিয়ে কেউ কাউকে প্রপোজ করে নাকি? এটা তো জীবনে প্রথম দেখলাম। তে আমি কি করতে পারি? আশেপাশে তাকিয়ে কোনো ফুল দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে কলম দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এরকম বোকামির মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এভাবে প্রপোজ করলে তো হবে না। হ্যাঁ বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? এখন উঠে দাঁড়াও তো, কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে। আমি চাই না যে আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস কালকে দেখবে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে তানহা, এটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সব কিছু করতেই রাজি আছি। হ্যাঁ, কালকে পুরো কলেজের সামনে তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময়ে কলেজে চলে এসো, দুজনেই আমরা খুব খুশি। তারপর আরও কিছু সময় পার্কে কাটিয়ে বাসায় চলে আসলাম। মনের ভেতর আলাদা একটা অনুভূতি হচ্ছে। যাক, শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে তো আপন করতে পারলাম। আমার আর কিছুই চাই না। কোনো মতে রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজে চলে গেলাম। একটা দোকান থেকে একটা গোলাপ ফুলের গোড়া কিনে নিয়ে আসলাম। তারপর কলেজে প্রবেশ করলাম। তখনই আমার সামনে তানহা চলে আসলো। আজকে তানহাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর কলেজে সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। তারপর তানহার সামনে মাহফুজ বসে পড়ে। তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনের কালি দিয়ে আমার মধ্যে ভালোবাসার শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছা এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি এখন আমার স্বপ্নের রানী। তোমাকে ছাড়া আমি একটুও বাঁচতে পারবো না। তানহা, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কি বললি তুই, ছোট লোকের বাচ্চা? তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। নিজের চেহারা কখনো নিজেদের আয়নাতে দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো একটা খ্যাতকে আমি ভালোবাসবো? তুই সেটা ভাবলি কি করে? তানহার কথাগুলো শুনে মাটিতে বসে পড়ে মাহফুজ। তানহার কথা শুনে মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তানহা, তুমি কি বলছো এসব? এসব তুমি এমনি এমনি বলছো, তাই না? এমন তো তোমার মনের কথা নয়। বলো না তানহা, তুমি এতক্ষণ যা বললে সব কিছু মিথ্যে বললে। মাহফুজ উঠে গিয়ে তানহার হাত ধরে ফেলে। তানহা, তুমি আমাকে ভালোবাসো, এটা বলো না। কি রে ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমাকে টাচ করার? এটা বলে পায়ের থেকে জুতা খুলে মাহফুজের দুই গালে দুইটা বসিয়ে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখেছিস একবার? আমার সাথে কি তোর কখনো মানায় বল? আর আমি তো তোকে কখনোই ভালোবাসিনি। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আরে আমার বাবা তো আমাকে কখনো ধমক দিয়েও কথা বলেনি, আর তোর জন্য বাবা আমাকে দুটো চড় মেরেছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব। আর এসব প্রেম তো সবকিছুটা সাজানো নাটক ছিল। কি রে লিজা, তোর এদিকে আয়। তানহার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তানহা আবার বলতে লাগে, এই ছোট লোক শোন, আমার বান্ধবীদের সাথে যুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব, না হলে কি লিজাদের সাথে আড্ডা দিয়ে তোর সাথে আড্ডা দিতাম? এখন তো তোকে তোর প্রাপ্যটা দিয়েই দিয়েছি। আমার অপমানের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তুই তোর জায়গাতেই থাক এখন পড়ে। এসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি। চোখের পানি ঝর্ণার মতো বেরিয়ে চলেছে, বুক ফেটে কান্না আসছে। এই কয়েকদিনে তানহাকে জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তানহা যে আমার সাথে এমন একটা কাজ করবে এটা কখনোই ভাবতে পারিনি। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। কলেজের সবাই মাহফুজের দিকে তাকিয়ে হাসছে। তখনই রাজ এসে মাহফুজের বসা থেকে ওঠায়, তারপর চোখের পানিগুলো মুছে দেয়। মাহফুজ রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এই মাহফুজ, একদম কাঁদবি না। আমার তো সেই প্রথম থেকেই তানহার উপরে সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো, নিশ্চয় কোনো প্ল্যান করেই এসেছে। আরে তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি যে এই কলেজে অনেক দিন ধরে আসি, আমি তানহাকে খুব ভালো করে চিনি। কিন্তু তুই যখন এত অপমান করার পরেও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কথা বলি নাই। যাই হোক, এখন সবকিছু ভুলে যা, নতুন করে জীবনটা শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুইও পারিস আর কি পারিস না। মাহফুজ মনে মনে বলে, আরে আমি তো দেখিয়েই দিব যে আমি কি। সেই লোকগুলো এসে জোর করে রিশাকে তুলে নিয়ে যায়।
হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারিপাশে তাকাতেই দেখি আমি হসপিটাল বেডে শুয়ে আছি। তখন সামনে একটা লোক বলে উঠলো, এই ছেলে রিশা কোথায়? আমি মনে মনে ভাবছি এরা আবার কারা যে রিশার খোঁজ নিতে আসছে। ব্যাপারটা এখন চেপে যেতে হবে। আমি কোনো রিশাকে চিনি না। আর আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি, আর রিশাও একজন সিআইডি অফিসার। এইটা রিশার ছবি, একটা ছবি সামনে দিয়ে বললাম। আর আমরা তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। ছবির দিকে তাকিয়ে দেখলাম যে এটা রিশা, কিন্তু ওদেরকে এখন আমার সম্পর্কে বললে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। তাছাড়া রিশাকে বলেছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নিব না। তাই একটা প্ল্যান মাথায় আসলো। শুনুন, আমি এই মেয়েটাকে চিনি না, আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটাও আমি জানি না। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আমার আর কিছুই মনে নেই। আর একটা লোক বললো, স্যার তাহলে কি ওর স্মৃতিশক্তি চলে গেল নাকি? তখন আমি বললাম, না না, আমার স্মৃতিশক্তি চলে যায় নাই, আমার সব কিছু মনে আছে। আমার নাম মাহফুজ। এখানে একটা কলেজে আমি পড়ালেখা করি, বাট কলেজ থেকে বের হওয়ার পর থেকে আমার কিছুই মনে নাই। ডক্টর, আমার মাথা ব্যথা করছে। এবার ছেলেটার একটু রেস্টের প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ বাড়বে। কিন্তু ডক্টর, আমাদের ওকে জিজ্ঞাসাবাদ করার আছে। দেখো রাহাত, এখন যদি আর ওকে চাপ দাও তাহলে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম এলোন। তখন অফিসাররা আর কোনো কথা বলতে পারলো না, আর কেবিন থেকে বের হয়ে গেল। আর তখনই তানহা দৌড়ে ভেতর প্রবেশ করলো। পেছনে রাজও আছে। এই মাহফুজ, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডক্টর, মাহফুজের কি হয়েছে? দেখো তানহা, চিন্তার কোনো কারণ নেই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে, সেনসিটিভ এলাকা শুয়ে বেরিয়ে গেছে, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি আমাকে চিনেন কেমন করে? আরে তুমি আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, আর তোমাকে চিনবো না এটা কেমন করে হয়? এই মাহফুজ, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবর পাইনি। তারপর অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে চলে আসলাম। এই তানহা, আমার কিছুই হয় নাই, আমি এখন একদম ঠিকই আছি। আর তুমি এত উতলা হয়েও না, শরীর খারাপ করবে তো। আমার শরীর নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। নিজের পেটে গুলি লেগেছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কাদার মতো কিছু হয়েছে নাকি? আর ডক্টর তো বলেই দিয়েছে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বুঝবে? আমার কোনো প্রিয় মানুষের কিছু হলে খুব কষ্ট হয় আমার। আর তুমি তো এখন আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা ডক্টর, আপনার সমস্ত রকমের ট্রিটমেন্ট করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে আমি দেব। নার্স, রোগীকে একটা ঘুমের ওষুধ দিন, এখন ওনার ঘুমের প্রয়োজন। নার্স এসে মাহফুজকে একটা ঘুমের ওষুধ দেয়। ওষুধ খেয়ে মাহফুজ ঘুমিয়ে পড়ে। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে মাহফুজ। পরে দুপুরে ঘুম ভেঙে যায়। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশেই তানহা বসে আছে। আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কিছু চুল ওর মুখের উপর এসে পড়েছে। সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দেই, কিন্তু সেই দিক দিয়ে আমি বাধাগ্রস্ত, কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের বেশি কিছু নাই। এসব ভাবতে ভাবতে হাতটা হালকা টান লাগে, আর তখনই তানহার ঘুমটা ভেঙে যায়। ও মাহফুজ, তুমি উঠে পড়েছো? এখানে বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। তোমার তো এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে। রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এখনই চলে আসবে। দুজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে এসেছে। রাজ খাবারটা তানহা হাতে দিল। তারপর তানহা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল, তারপর আমার হাতে দিল। নাও, এবার খাবারগুলো খেয়ে নাও, তোমাকে ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে গিয়েই পেটে ব্যথা লাগলো। ব্যথায় কুকড়ে উঠলাম। এই তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নেই যে তোমার পেটে গুলি লেগেছে। তুমি উঠে খেতে পারবে না। সত্যি বিষয়টা ভুলে গিয়েছিলাম। আসো, আমি খাইয়ে দিচ্ছি। তানহার কথা শুনে পুরো অবাক বনে গেলাম। মেয়েটা বলছে কি ও নাকি আমাকে খাইয়ে দিবে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার একটু মাথা খারাপ হয়নি। তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি। এখন চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। ওরে বাসরে, তানহার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমন করে জেনে গেল? চুপচাপ ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। তানহাও আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। এমন একটা বউ থাকলে তো আরামে জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। তারপর রাজ আর তানহার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যার দিকে
রাজকে বললাম যেন বাড়ি ফেরার পথে তানহাকে নামিয়ে দিয়ে যায়। না মাহফুজ, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। রাজ বাসায় চলে যাক, আমি এখানেই তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে তানহা, তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করবে, তাছাড়া তুমি বা আমার জন্য এত করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার মা বাবা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো, আর বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাজ চলে যাক, আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছেড়ে যাব না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তাও করা লাগবে না। জানি আর কিছু বলে কাজ হবে না, তাই রাজকে বাসায় চলে যেতে বললাম, আর তানহা আমার সাথেই থাকলো। এভাবে পুরো 3 দিন কেটে গেল। এই কয়দিনে তানহা আমার সাথে ছায়ার মতো লেগেছিল। ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি। আমি হয়তো ভালোই বেসে ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে কষ্ট পাবে অনেক, তাই বলতে পারবো না। এভাবে আরও 2 দিন হসপিটালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করা হলো। আচ্ছা রাজ আর তানহা, তোমরা বাসায় চলে যাও, আমি এখন ঠিক হয়ে গেছি, একাই চলে যেতে পারবো। মাহফুজ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হওনি, তোমাকে একা কিভাবে ছেড়ে দেই? হ্যাঁ, তানহা তো ঠিকই বলেছে, তুই এখনো সুস্থ হোস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। আরে এরা তো জানে না যে আমি একজন কমান্ডো, আর এসব কত গুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ জানে। এই একটা গুলি আমাকে আর কিভাবে কাবু করবে? আরে তানহা, এই দেখো আমি একদম সুস্থ। এটা বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো তানহা আর রাজ দুজনে অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? আমি বিশ্বাস করতে পারছি না, এটা কি করে সম্ভব? গুলি খাওয়ার 3-4 দিন পরেও কেউ এভাবে হাঁটতে পারে? তানহা, এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? দেখতে হবে না আমি কাদের বন্ধু? তোমরা থাকলে আমার কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিশার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাজ আছে, সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা, কারণ রিশাকে নিয়ে ওদের কোনো কাজ নেই। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে তোকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। তানহা ফোন করেছে। হ্যাঁ তানহা, বলো কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ, আমি একটু আগেই বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার অসুস্থতার জন্য চিন্তা হচ্ছে। যদি আবার অসুস্থ হয়ে পড়ো। আরে না, আমার কিছুই হয়নি, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে? হ্যাঁ কলেজে আসতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডি অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এসিবি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমরা কি দিশার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যায়নি। যে ছেলেটা আমরা জঙ্গলে পেয়েছি সে রিশার ব্যাগ থেকে মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিশাকে নয়। ওই ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করো নাই? কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো, ছেলেটা বলেছে ওর সেই দিনের কথা কিছু মনে নেই, বাট বাকি সব কিছুই মনে আছে। শুধু সেই দিনের ঘটনাটা মনে করতে পারছে না। ওর কাছে রিশার ছবিটাও দেখিয়েছি, বলল যে এই প্রথম নাকি রিশাকে দেখলো। হ্যাঁ রাহাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র সেই দিনের কথা মনে নাও, এটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা। এখন তোমরা খোঁজ করো যে রিশার মোবাইল লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলেই আমরা কিছু জানতে পারবো। রাইট স্যার, এক্ষুনি খোঁজ নিচ্ছি। এদিকে মাহফুজ রাতের বেলা ছাদে উঠে ব্যায়াম করা শুরু করে। এই 7 দিন পর আজকে আবার ব্যায়াম করা শুরু করলো। প্রত্যেক দিন মাহফুজ দিনে প্রায় অধিকাংশ সময় ব্যায়াম করেই কাটিয়ে দেয়, কারণ একজন কমান্ডোর বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখে তার আম্মু ফোন করেছে, তারপর রিসিভ করে কানে দেয়। আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। মাহফুজ বুঝে নেয় যে এটা তার ছোট বোন যারা। কুত্তা, বাদর, হনুমান, পচা টমেটো, পচা আলু, হাতি, শিয়াল, তোকে তো আমি মেরেই ফেলবো হারামজাদা। এই মেরেছে, পেতনিটা তো দেখি সেইভাবে ক্ষেপে আছে। সাবধানে কথা বলতে হবে, না হলে কপালে আজ কি আছে। কিরে কি হয়েছে, এত চিল্লাস কেন? ওই হারামি, তুই জীবনেও ভালো হবি না। প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথাও চলে যাস, আর ফিরে আসার নাম গন্ধ নাই। আমার বাসায় সারাদিন একা একা থাকা লাগে, আমার ভালো লাগে না।
এই পেতনি, এত রাগিস কেন? তুই তো জানিসই আমার কাজ হলো দেশ রক্ষা করা। যখন তখন বেরিয়ে পড়তে হয়। আর কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরে যাব। একটু একা একা থাক এই কয়দিন। তুই এবার বাড়িতে ফিরে আয়। বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করছি। তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে চলে যাবি। আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, বিয়ে করব আমি, কিন্তু এতে তোর লাভটা কোথায় হবে? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতনির মতো কান্না করবি। সেটা মোটেও না হাদারাম। তুই বিয়ে করলে পরে আমি একটা মিষ্টি ভাবি পাবো। আমরা তখন গল্প করার মানুষও হয়ে যাবে আমার। তখন আর তোকে লাগবে না। তোর যেখানে ইচ্ছা সেখানে চলে যাবি। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এইটা? আমার ঘাড়ে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এইটা ছিল? দাঁড়া, শুধু একবার বাসায় আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা আগে করতেছি। আচ্ছা, এসব বাদ, কেমন আছিস তাই বল। ভাইয়া, তোকে ছাড়া খুব একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সব সময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে। আর আব্বু তো সারাদিন অফিসে থাকে। আমি বাসার ভিতরে খুব বোরিং ফিল করি রে। তুই থাকলে কত মজা করি দুজন মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময় দিতে পারিস না। ভাইয়া রে, তোকে আমি খুব মিস করছি। তুই তাড়াতাড়ি চলে আয়। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। আচ্ছা, বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা, এখন রাখি, আবার পরে কথা হবে। আমার অনেক কাজ করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম করা শুরু করে দিলাম। ব্যায়াম করা শেষ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুমে আসতে এই দরজায় কেউ নক করে। মাহফুজ গিয়ে দরজাটা খুলে দেয়। পাশের বাসার আন্টি আসছে তার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে বাসায় পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে মাহবুব বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম। আমি জানি তুমি এখনো কিছু রান্না করো নাই, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এসবের আবার দরকার কি ছিল? আমি তো রান্না করতাম। মাহফুজ বাবা, তোমাকে তো আগেই বলেছি যে আমার কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতো। তাই মা হিসাবে তোমাকে আমি খাবারগুলো দিলাম। তুমি না খেলে কিন্তু আমার মনে খুব কষ্ট পাবো। আন্টির এরকম কথার পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন সকালবেলা ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তুমি এখনো ঘুমিয়ে আছো? জানো তুমি যে কখন সকাল হয়ে গেছে, আর একটু পরে কলেজ শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়ে আছো? কন্ট্রোটার চিনে গেলাম, তানহা ফোন করেছে। ও সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসছি। তানহা এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করেছি কিনা, আরও অনেক কিছু খবর রাখার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে নিজের অজান্তেই। জানি না এটাকেই মনে হয় ভালোবাসা বলে। কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি আর ভাত করে নিলাম। এটাই আমার সকালের প্রিয় একটা খাবার। তারপর খাওয়া দাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। তানহা আগে থেকে এই কলেজে এসে বসে আছে। মাহফুজ আস্তে করে গিয়ে তানহার পাশে বসে। তোমার আসতে এত সময় লাগে? সেই কখন এসেছি আমি কলেজে, আর তুমি এখন আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজ কেমনে যে কি হইলো, ঘুম থেকে উঠেছি দেরিতে, তাও তোমার ফোন পাওয়ার পর ঘুম ভাঙছে, না হলে তো আজ কলেজে আসতে পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখছি না, রাজ কি এখন আসে নাই? যাক, রাজ বেচারা অনেক দিন বাঁচবে, তুমি বলার সাথে সাথে হাজির। তানহার কথা শুনে পেছনে তাকালাম, দেখি রাজ কলেজ গেট দিয়ে ঢুকছে। একটু পর রাজ আমাদের সামনে এসে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি তো এসেই বসে পড়লেন, এদিকে ক্লাসের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? ওই তো, মানুষ যখন প্রেমে পড়ে তখন আরও কত কি ভুলে যায়। তার মানে রাজ প্রেমে পড়েছে, তো আমাদের মিষ্টি মুখ করাবে না তুমি? ধুর, রাখ তো তোর মিষ্টি মুখ। এ মাহবুব শুধু ফাজলামো করো। আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি ওসব প্রেমে পড়িনি। এবার চল তো ক্লাসে যাই। তানহার দিকে তাকিয়ে হেসে দিলাম। তানহাও আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে 3জন মিলে বাইরে চলে আসলাম। মাহফুজ, এখন আমরা 3জন একটা জায়গায় ঘুরতে যাব। এই কি বলছো? যেতে পারবো না, অন্যদিন যাব। আমি কোনো কথা শুনতে চাই না। রাজ, তুমিও চলো, আমরা সবাই মিলে এখনই ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। তুমি যদি মাহফুজকে নিতে পারো তাহলে আমি তোমাকেও নিয়ে যাব। এটার কি এমন বিষয়? ওকে আমি নিয়ে যাচ্ছি আর তুমি আমাকে নিয়ে যাও।
তারপর রাজ মাহফুজকে জোর করে ধরে সাথে নিয়ে গেল। তিনজন মিলে কলেজ থেকে বের হয়ে গেল। তানহা দুইটা রিক্সা ডাকলো, তারপর মাহফুজকে নিয়ে একটাতে উঠে পড়লো আর রাজ আরেকটা রিক্সায়। তানহা আমাকে জোর করে উঠালো। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। এই তানহা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাব না। আরে বলো না কোথায় নিয়ে যাচ্ছ? এই একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? যেখানেই নিয়ে যাই তাতে তোমার কি? তুমি চুপ করে রিক্সায় বসে থাকো। আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাপরে, এই মেয়ে নাকি শাকচুন্নি, এমন করে বলে কেউ নাকি? একটু ভালো করেও তো বলতে পারো, এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম, না হলে কখন যে কী করে বসে তার কোনো হিসাব নাই। একটু পর শহরের সবথেকে বড় শপিং মলের সামনে তানহা রিক্সা দাঁড় করালো। মাহফুজ, এবার তুমি নামো। বসেই থাকবা নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজও আমার পেছনে চলে আসলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। মাহফুজের দিকে ইশারা করলো। তানহার কথা শুনে আমি তো পুরাই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। কি পারি আর কি পারি না, আমি যে এই কলেজে ভর্তি হয়েছি এই জন্য একজন ওয়ান ম্যান আর্মি কমান্ডো কি পারে সেটা তো কয়েকদিন পরে সবাই বুঝে যাবে। তবে এটা সত্যি যে আমি তানহাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই মিশনের জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দিব তখন সবার চোখ কপাল উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। অপরদিকে তানহা ওর বান্ধবীদের সাথে হাসিতে মেতে উঠেছে। আরে লিজা, আজকে আমি অনেক খুশি। জানিস তো, এই খ্যাতটাকে শিক্ষা দিতে পেরে আমার যে কি ভালো লাগছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটার প্রতিশোধ খুব ভালো করে নিলাম। আচ্ছা চল, তোরা ক্লাসের সময় হয়ে গেছে। ক্লাস শেষ হয়ে গেলে মাহফুজ আর রাজ বের হয়ে ওদের আড্ডায় বসে, তারপর গল্প করতে থাকে। দেখ মাহফুজ, আজ যা কিছু হলো সব ভুলে যা। আর হ্যাঁ, বাসা গিয়ে কিন্তু কোনো উল্টাপাল্টা করবি না। এই রাজ, তুই ঠিক কি বলতে চাচ্ছিস রে? দেখ মাহফুজ, এর আগে অনেককে দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুসাইড করে, তাই তোকে নিয়েও আমার ভয় হচ্ছে তুই আবার এমন কিছু করে বসবি কিনা। আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এসব উল্টাপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া কি এত সহজ নাকি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল এখন বাসায় চলে যাই। তারপর দুজন মিলে বাসার দিকে রওনা দেয়। মাহফুজ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেয়, তারপর একটানা বিকাল পর্যন্ত ঘুম দেয়। হঠাৎ করে মাহফুজের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিশা, যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল, তারা এখনো ম্যাডামকে ছেড়ে দেয় নাই। এদিকে সিআইডি টিম পুরোপুরিভাবে খোঁজ শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছে রিশা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়লো। আমি তো ভেবেছিলাম যে রিশাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কী যে এখন করি, ওরা যে রিশাকে কোথায় নিয়ে গেছে সেটাও তো জানি না। হঠাৎ আমার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করতে একটা মেয়ের গলা শোনা যায়। এই মাহফুজ, তুমি আমাকে বাঁচিয়ে নাও। এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কথাটা শুনতেই বুঝতে পারলাম যে এটা রিশা। এই রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। মাহফুজ, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়। আর এখানে অনেকগুলো লোক ড্রাগস স্মাগলিং এর কথা বলছে। নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে যুক্ত আছে এরা। আর আমার মনে হয় এরাই সেই ড্রাগনের লোক যাদের সম্পর্কে আমি তোমাকে সিডি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু করো। এই রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এই সিমটাকে ট্রেস করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল। এই শোনো, এখনই এই নাম্বার থেকে যে সিমে কথা হয়েছে সেটার লোকেশন আমার এখনই চাই। তখনই সিমের লোকেশনটা দিয়ে দিল। তারপর আবার কমান্ডোর হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এখন একটা বিশেষ টিম দরকার। সময় হয়ে গেছে এই ড্রাগ স্মাগলিংদের ধরার। ওদের ঘাটির খোঁজ আমি পেয়ে গেছি স্যার। আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এখনই আমার স্পেশাল একটা টিম পাঠান। ওদের চেলাপেলা ধরতে হবে। ওকে ঠিক আছে, তুমি রেডি হও মাহফুজ, আমি তোমার জন্য একটা টিম পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরে কয়েকজন আমার ঘরে ঢুকে গেল। হ্যাঁ, এরাই আমার টিম।
এখন এদের সাথেই কাজ করতে হবে। তারপর ওদের সবাইকে নিয়ে নিশার লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম, লোকেশনটা ওখানেই দেখাচ্ছে। তারপর বাড়ির কাছে চলে গেলাম। একটা ভাঙা জানলা দিয়ে দেখলাম 10 থেকে 12 জনের মতো বসে আছে। তারপর টিমেকে বললাম, শোনো সবাই, এক এক করে 4 দিক দিয়ে ঘেরাও করে ফেলো। তারপর যখনই সময় আসবে আমি সিগন্যাল দিব, আর তখনই তোমরা অ্যাটাক করবে। বলা মাত্রই সবাই ভাগ হয়ে গেল। তারপর সবাই একটা পজিশন নিয়ে অ্যাটাক করলাম। তখন ক্রিমিনালগুলো আমাদের মারার জন্য এগিয়ে আসলো। টিম মেম্বারদের ইশারা দিলাম মার্শাল আর্ট শুরু করে দিতে। মার্শাল আর্টের মার খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারলো না, সবাই ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখনই ওদের দলের নেতাকে ধরলাম। স্যার, আমাকে মাফ করে দিন। স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই কুত্তা, আগে বল রিশা সিআইডি অফিসারকে কোথায় রেখেছিস? স্যার, ওই ম্যাডাম উপরে আছে স্যার। আচ্ছা চল। এখন তো অতি দুঃখে দেওয়ানা হয়ে গেছে।
ওর জন্যই বাবা আমাকে থাপ্পড় মেরেছিল। তোরা জানিস সেদিন আমার খুব কষ্ট লেগেছিল। যেখানে আমার বাবা আমার সাথে কখনো জোরে কথা বলেনি। আমাকে খুব ভালোবাসে আমার বাবা, আমার কোনো চাওয়া পাওয়া বাদ রাখে না। কিন্তু ছোট লোকটার জন্য সেদিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল। তখন মনে হচ্ছিল কষ্টে কলিজাটা ফেটে যাচ্ছে। এখন তো খুব সুখে আছি আমি, ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। তানহা, আমার মনে হয় তুই অনেক বড় ভুল করছিস। আমার মাহফুজের ওপর কেমন যেন সন্দেহ হয়। ওকে তো এই এলাকাতে আগে কখনো দেখি নাই। কই তোকে এসে আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো মাহফুজ আর রাজ খুব ভালো বন্ধু হয়ে গেছে। মাহফুজ সব মেয়েদেরকে খুব সম্মান করে রে তানহা। ওর মতো ভালো ছেলে আর আমি দেখি নাই। তুই ওকে এভাবে ঠকিয়ে ভালো একটা কাজ করিস নাই, পরে পস্তাতে হবে তোর। এখন তো মাহফুজ খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই ওর প্রেমে পড়ে আবার কষ্ট পাস না, কারণ মাহফুজ তোকে আর তখন গ্রহণ করবে না। লিজা, তুই আমাকে হাসালি। এখন তো দেখি তুই ওর গুণগান করা শুরু করে দিয়েছিস। তবে এটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে একমাত্র ছোট লোকটারই মিলে যায়। ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই যে বললি না যে ও খ্যাতটা খুব কষ্ট পাচ্ছে, আরে ওকে কষ্ট দেওয়ার জন্যই তো এতদিনের নাটকটা আমাকে চালিয়ে যেতে হয়েছে। আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি সেটা ওই খ্যাতটার কষ্টের তুলনায় কিছুই না। ওকে যে এত ভালো বলছিস, তুই কি জানিস যে এসব ছেলেরা মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে সম্মান দেয় যাতে মেয়েরা ওদের প্রেমে পড়ে যায়। আর আমি কখনো আফসোস করব না এই ভেবে যে আমি ওকে ঠকিয়েছি। আরে ওর মতো ছেলেরা আমার চারপাশে সবসময় ঘুরে বেড়ায়, আর ওর মতো ছোট লোকের প্রেমে পড়বো আমি? হ্যাঁ লিজা, তুই বলতেও পারিস এক এক সময় এক এক কথা। ওর প্রেমে পড়া তো দূরের কথা, ওকে তো আমার মনেই থাকবে না। কত ছেলেকে এভাবে সাহায্য করলাম, শুধু ওকে একটু বেশি করে ফেলেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না বা খারাপও লাগছে না যে ওকে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা, এখন ক্লাসের সময় হয়ে গিয়েছে, চল ক্লাসে যাই। তারপর তানহা আর ওর বান্ধবীরা মিলে ক্লাসে চলে যায়, কিন্তু গিয়ে দেখে ক্লাসে এখনো স্যার আসেনি। রাজ আর মাহফুজ একা বসে আছে। আরে তানহা, দেখ, মাহফুজ আর রাজ ক্লাসে একা বসে আছে। ক্লাসে তো কাউকে দেখি না। বুঝলি জিজা, এটাই হলো কাটা খায় নুনের ছিটা দেওয়ার আসল সময়। এখন ছোট লোকটার সাথে ভালো করে মজা নেওয়া যাবে। চল ওকে কিছু কথা শুনিয়ে আসি। রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখি তানহা আর ওর বান্ধবীরা আসছে। তখন মাথা নিচু করে রাখলাম। আমি জানি তানহা এসে এখন আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। হ্যাঁ রাজ, তানহা আসছে দেখ। ওর সাথে কোনো প্রকার কথা বলবি না, শুধু চুপচাপ থাকবি। দরকার হলে ওর সাথে আমি কথা বলবো। তানহা হাসতে হাসতে মাহফুজের কাছে চলে আসে। কি রে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস রে? ও বুঝেছি, ছ্যাঁকা খেয়ে সেই দুঃখগুলোই বন্ধুদের সাথে শেয়ার করছিস, তাই না রে? কিন্তু কি জানিস, তোর জন্য আমার কোনো রকম মায়া কাজ করছে না। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে অনেকগুলো কথাও শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। এতদিন ধরে তো আমার টাকা দিয়ে আমোদ ফুর্তি করেছিস। যাক, একদিক থেকে ভালো হয়েছে। নিজের বাবার টাকায় তো আর জীবনে খেতে পারবি না, আমার বাবার টাকায় খেয়ে নিয়েছিস। তো এখন কি রাজের টাকা খাওয়ার চিন্তা করছিস নাকি? রাজ রাগের চোটে ওর চোখ দুটো লাল হয়ে গেছে। আমি ইশারায় ওকে ঠান্ডা থাকতে বললাম, আচ্ছা তানহা, আপনার কি সারাদিন কোনো কাজ নাই, নাকি একটাই কাজ যে আমাকে বিভিন্ন কথা বলে রাগানো? কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনি মনে করে থাকেন যে আমি আপনার কাছ থেকে ধোঁকা খাওয়ার পর একবার এলোমেলো হয়ে যাব, তাহলে আপনি খুব ভুল ভেবে বসে আছেন। কারণ আমি এখনো কোনো প্রকার ডিপ্রেশনে নাই, আমি সম্পূর্ণ খুশি আছি। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। যা ছিল সেগুলা ঘৃণার সাগরে ভাসছে। কারণ আপনি একজনের মন ভেঙে দিয়েছেন। কারোর ক্ষতি করলে তখন মাপ চাইলে পরবর্তীতে আবার মানিয়ে নেওয়া যায়, কিন্তু কারোর মন ভাঙলে সেটা এত সহজে জোড়া লাগানো যায় না। আপনি তো একজন প্রতারক যে মানুষের মন নিয়ে খেলা করে। আপনি এখন এখান থেকে আসতে পারেন। আমি আপনার কোনো কথাই এখন শুনছি না। আমার কথাগুলো শেষ হতেই ক্লাসে স্যার চলে আসে। তানহা রাগী দৃষ্টিতে, তুই আমাকে অনেক জ্ঞান দিয়েছিস এতটা সময় ধরে, এখন ক্লাসে স্যার চলে এসেছে, নয়তো আমিও তোকে কিছু জ্ঞান দান করতাম। বুঝলি ছোট লোক? এই লিজা, চল গিয়ে বসি। মাহফুজ মনে মনে হাসলো। বলে, তানহা, তুমি তো এখনো আমাকে চিনো নাই। যখন তোমার সামনে আর আসবো না তখন তুমি বুঝবে যে কি হারিয়েছো। এখন এসব বাদ দেই। আমাকে যখন সামনে দেখবে না তখন আমাকে পাওয়ার জন্য আফসোস করবে। ভালোবাসার নাটক করলেও তো আমার সাথে একান্ত সময় কাটিয়েছো, সেই কথাগুলো মনে পড়বে তোমার। তারপর ক্লাসের দিকে মনোযোগ দিলাম। স্যার ক্লাসে সেই পরীক্ষার
তারিখটা বলে দিলেন। তোমরা সবাই শোনো, আগামী 2 সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা। সবাই ভালো করে প্রস্তুতি নেবে, কারণ এই পরীক্ষায় তোমাদের ফাইনাল পরীক্ষা। পরীক্ষাতেই তোমাদের মধ্যে কে সেরা স্টুডেন্টদেরকে বাছাই করা হবে। আর সামনের সপ্তাহে কলেজে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এতে আমাদের তানহার বাবাকে প্রধান অতিথি হিসাবে নিয়ে আসছি। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। অনুষ্ঠানটা সকাল 10টা থেকে শুরু হবে আর রাত 10টায় শেষ হবে। তারপর স্যার কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়ে চলে গেলেন। মাহফুজ ক্লাস থেকে বের হয়ে রাজের সাথে আড্ডায় বসে আছে। তখনই তানহা মাহফুজের সামনে আসলো। কি রে রাজ, তোর না একটা বোন আছে? তুই খ্যাতটার সাথে কি বিয়ে দেওয়ার চিন্তা করছিস নাকি? বাহ, বলতে হবে, ভালো চয়েস আছে তোর। তানহা, তুমি কিন্তু এবার তোমার সীমা অতিক্রম করে ফেলছো। মুখ সামলে কথা বলো। না হলে কি করবি তুই? এবার আর চুপ থাকতে পারলাম না। এই তানহা, আপনার কি মাথার সপ্তাহ ছিঁড়ে গেছে নাকি? বেহুদা আমাদের গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন? আপনার কি লজ্জা বলতে কিছুই নাই? নাকি সব লজ্জা শরম পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলেছেন? আপনি এখান থেকে যান তো। এই রাজ, তুই চলে আয় তো এখান থেকে। যত সব পাগলের আড্ডাখানা এখানে। তানহা তখনই একটা কথা বলবে, কিন্তু তানহাকে সুযোগ না দিয়ে রাজকে নিয়ে চলে আসলাম। তানহা এদিকে এর আগে গজগজ করতে লাগলো। কি, আমাকে ওই খ্যাতটা পাগল বললো? মাথার তার ছেড়ে বললো? ওরে, তোকে তো আবার উচিত শিক্ষা দিব। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তখনই ফোনটা বেজে উঠলো। হ্যাঁ বলো, কি খবর? ওপাশ থেকে। স্যার, আমাদের টিম সবকিছুর খোঁজ নিয়ে নিয়েছে। ড্রাগ স্মাগলার ড্রাগন ওই কলেজ থেকে ড্রাগ পাচার করবে, আর সেটা করবে সামনের সপ্তাহে। আপনি নিশ্চয় জানেন যে আগামী সপ্তাহে একটা অনুষ্ঠান আছে আপনার কলেজে। ওখান থেকেই একটা ট্রাকের সাথে ড্রাগগুলো নিয়ে যাওয়া হবে। আর ড্রাগন তো কলেজের প্রিন্সিপালের সাথে আগেই হাত করে রেখেছিল, তাই কলেজ থেকেই ড্রাগন সমস্ত ড্রাগ নিয়ে বের হবে। আর ড্রাগন তার রূপটা পাল্টে নেবে, যাতে ওকে কেউ না চিনতে পারে। ড্রাগনের ছবি আমরা পেয়ে গেছি, আপনাকে মেসেজ করে দিচ্ছি। আপনি ড্রাগনকে ধরতে পারবেন স্যার, এটা আমাদের বিশ্বাস। আর সাথে হাতে হাতে ওই কলেজের প্রিন্সিপালকেও ধরবেন। আমরা ঠিক সময়ে আমাদের টিম নিয়ে কলেজে পৌঁছে যাব। তারপর ফোনটা কেটে দিল। ছেলেটার সাথে কথা বলে মনটা খুশিতে নেচে উঠলো। আরেকটা মিশন আমাদের জয়ের কাছাকাছি। আমি হলাম বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই ড্রাগনকে অনেকদিন ধরেই পুলিশ ধরার চেষ্টা করছিল, কিন্তু সলভ হয় নাই। তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়। আগেই খবর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে পুরো কলেজ আমার পরিচয় আসল জানতে পারবে। আর তানহা আমার আসল পরিচয় জেনে নিশ্চয়ই আবার আমার কাছে আসতে চাইবে, কিন্তু সেটা তো আমি হতে দিব না। কারণ তানহা ভালোবাসার মর্ম বোঝে না। তানহা শুধু বোঝে কার কত টাকা। এখন শুধু অপেক্ষা। পর রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম। বেশ ভালো লাগছে, কারণ একজন কমান্ডোর জীবনে একটা মিশনের সফলতা অনেক বড় উপহার বয়ে আনে, যা আমার জীবনে প্রায় প্রত্যেকবার এসেছে, কিন্তু বিশেষ করে এই মিশনের সফলতা। এসব চিন্তা করতে করতে কলেজে প্রবেশ করলাম, আর তখনই তানহা সামনে চলে আসলো। কি রে খ্যাত, তোর তো দেখছি লজ্জা বলতে কিছুই নেই। তোকে এত অপমান করি, তারপরে তুই বেহার মতো কলেজে আসিস। নির্লজ্জ না হলে কি কেউ এমন করে নাকি? আচ্ছা তানহা, আপনি কি চান বলুন তো? আপনিও তো আর একটা বেহায়া। দেখছেন যে আমি আমার সাথে কথা বলতে চাই না, তারপরেও সেই নির্লজ্জের মতো বারবার গায়ে পড়ে কথা বলতে আসেন। আর হ্যাঁ, আমার সাথে আপনি কথা বলেন কি জন্য? আপনার স্ট্যাটাস আমার স্ট্যাটাস তো এক না। আপনি কত বড় ঘরের সন্তান, আর আমি তো গাইয়া খ্যাত। অবশ্য খ্যাত আমাকে কেউ বলে না, আপনি আমাকে খ্যাত বলেন। আপনার রুচিবোধ আছে বলতে হবে। আর হ্যাঁ, একটা ভালো খবর আছে আপনার জন্য। আমি পরের সপ্তাহে কলেজ থেকে চলে যাচ্ছি। এই অনুষ্ঠানটার পরে আর আপনাকে এই খ্যাতটার মুখ দেখতে হবে না। আরে, এটা তো আমার জন্য খুশির খবর, কারণ তোর মতো খ্যাত আমাদের কলেজে দরকার নেই। কেন যে তোকে এই কলেজে অ্যাডমিশন দিল সেটাই আমি বুঝলাম না। তুই তো আমাদের কলেজের মান সম্মান ডুবিয়ে ছাড়বি রে। দিন দিন তোর মতো খ্যাতগুলো এসে আমাদের কলেজটা ডুবিয়ে দিচ্ছে। তানহার কথা শুনে মুচকি হাসলাম। মেয়েটা আসলেই পাগল। মেয়েটা অনেক অহংকারী বটেই, তবে মনটা অনেক ভালো। কাউকে একবার ভালোবেসে ফেললে সেই মানুষটার জন্য সবকিছু করতে পারবে। তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। তখন রাজ কলেজে আসলো। ওর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আচ্ছা রাজ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলি ভাই? শোন রাজ, আমাকে তো তানহা দেখতে পারে না, আর সামনে আমাদের পরীক্ষা, তাই একটু প্রস্তুতি নিতে হবে। আর আমি কলেজে আসলে তানহা প্রতিদিন আমাকে অপমান করে।
তাই আমি আগামী 1 সপ্তাহ কলেজে আসবো না, একেবারে অনুষ্ঠানের দিন আসবো। তারপরও আজ একদিন আসতে পারি। তুই যা ভালো মনে করিস মাহফুজ, তোর সিদ্ধান্ত তোর, এটাতে আমার বলার কিছুই নাই। আমি জানি তানহা তোকে অনেক অপমান করেছে, আমার সামনেই তোকে অপমান করেছে। তখন তো মনে হয় থাপ্পড় দিয়ে ওর দাঁত সব কয়টা ফালাই দেই। আরে ভাই, টাকা আছে বলি কি এরকম গরম দিতে হবে নাকি? আরে বাদ দে তো ওই তানহার কথা, আমারও মাথা খারাপ ছিল, তানহার মায়া জালে ফেসে গিয়েছিলাম। আমি তো বুঝতে পারি নাই যে তানহা আমার সাথে প্রতারণা করছে। যাই হোক, তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে। আর এর মাঝে যদি কলেজে আসি তাহলে তোকে জানিয়ে দিব। এখন চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে বাসায় চলে যাই। তারপরে দুজন ক্যান্টিন থেকে কিছু খেয়ে বাসায় চলে যাই। তারপর ফ্রেশ হয়ে ব্যায়াম করতে শুরু করি। একটা বিকাল পর্যন্ত ব্যায়াম করে মোবাইলটা বেজে ওঠে, ফোনটা রিসিভ করি। হ্যাঁ আম্মু, কেমন আছো তোমরা? হ্যাঁ রে বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। তো তুই সারাদিন তো বিজি থাকিস, তাই ফোন দিই না। বেশ কয়েকদিন পর আজকে তোর কথা খুব মনে পড়ছিল, তাই ফোন দিলাম। আরে আম্মু, খুব ভালো করেছো ফোন দিয়ে, না হলে আমিই তোমাকে ফোন করতাম। তুমি কোনো চিন্তা করো না, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে আমি বাসায় চলে আসতে পারবো। আমার এই মিশনটা প্রায় শেষের দিকে। হ্যাঁ, সেটা আমরাও জানি, ওই জন্যই তো তোকে বিরক্ত করি না। তোর বোন তো মুখ ফুলিয়ে বসে থাকে, তুই আসলে বলে তোকে খুব মারবে, কারণ এতদিন তো ওকে ছাড়া কোথাও যাস নাই, তাই রেগে বসে আছে। এই রে, পেতনিটা তো সত্যিই রাগ করে আছে। আম্মু, আমি ওর সাথে কথা বলবো না, তুমি ওকে বলে দিও যে আগামী সপ্তাহে আমি বাসায় চলে যাব। এখন তাহলে রাখি, একেবারে বাসায় গিয়ে কথা বলবো। তারপর ফোনটা রেখে দিলাম। এভাবেই দিনটা ভালো মতো কেটে যায়। তানহা পরদিন সকালে কলেজে গিয়ে দেখে মাহফুজ আসেনি, রাত শুধু একা বসে আছে। কি ব্যাপার, মাহফুজ আসেনি? রাজ তো দেখি একা একা বসে আছে। কি রে, মাহফুজটা তো দেরি করে কলেজে আসে না, তাহলে আজকের হলোটা কি? তানহা রাজের কাছে গিয়ে দাঁড়ায়। কি রে রাজ, তোর ছোট লোক বন্ধুটা আজকে আসেনি? রাজ তানহার কথা শুনে সামনের দিকে তাকায়। তানহাকে দেখেই অস্বস্তি লাগে, কারণ তানহাকে রাজ দেখতে পারে না। আচ্ছা তানহা, তোমার কি আর কোনো কাজ নেই বলো তো? এই শুধু মাহফুজের পিছনে পড়ে আছো কেন? আর তুমি তো ওকে ছোট লোক বলো, তো আজকে আবার ওর খোঁজ করছো কেন? সূর্য আজকে আবার কোন দিকে উঠলো? না, সূর্য তো পূর্ব দিকেই উঠেছে, তাহলে কেসটা কি? দেখ রাজ, আমি তোর এসব আজাইরা পেঁচাল শোনার জন্য আসিনি, তোর কাছে শুধু জানতে চেয়েছি যে মাহফুজ আসেনি কেন। আরে মাহফুজ আসে নাই কেন সেটা বলতে তো তোমার কাছে আমি বাধ্য নই। যাও গিয়ে ওর কাছেই শুনে এসো যে আজকে কেন কলেজে আসে নাই। তোমার উপর কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুমি কি আবার মাহফুজকে সত্যি ভালোবেসে ফেললে নাকি? কিন্তু সেটাতে আর লাভ নাই, কারণ মাহফুজ তোমাকে আর গ্রহণ করবে না।
ঠিক আছে, এখন এই বিষয়ে বাদ দিই, চল ক্লাসে যাই। তারপর দুজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। এদিকে মাহফুজ সমস্ত রকম প্রিপারেশন নেয় মিশনটার জন্য। এই দুদিন বেশ ভালোভাবেই কেটেছে, বাকি দিনগুলো ভালোভাবে কাটতে থাকে। আরো 2টো দিন মাহফুজের কেটে যায়, কিন্তু রাজ একটু অবাক হলো, কারণ সবাই সামনে বসতে চায় আর আমি ইচ্ছা করে পেছনে বসলাম। আমি রাজকে ইশারা দিয়ে বললাম যে পরে বুঝিয়ে বলবো। ঠিক 10টার সময় অনুষ্ঠান শুরু হলো। প্রধান অতিথি হিসাবে তানহার বাবা আসলো, সাথে তানহা ওর বাবার সাথে আসলো, কিন্তু প্রিন্সিপালকে কোথাও দেখতে পাচ্ছি না। নিমক হারামি মনে হয় ড্রাগনের সাথে ডিল করতে ব্যস্ত। একটু ওয়েট করো সবাই, আজকে তোমার সব প্ল্যান শেষ। পাশেই তাকিয়ে দেখি আমার পুরো টিম ছদ্মবেশে এসেছে। আমি তাদের দিকে ইশারা দিয়ে অবস্থান জানিয়ে দিলাম। একটু পর প্রিন্সিপাল এসে বক্তৃতা দেওয়া শুরু করলো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ঠিক 12টার সময় কলেজে 10টা ট্রাক প্রবেশ করলো, সবগুলোতে অনুষ্ঠানের খাবার বোঝাই করা। আমার তো তখনই সন্দেহ হলো, খাবার আনতে আবার ট্রাক লাগে নাকি? নিশ্চয়ই এখানে গন্ডগোল আছে। ট্রাকগুলো সমস্ত খাবার নামিয়ে দিয়ে ভেতরে দিকে গেল। প্রায় আধা ঘন্টা পর আবার ফিরে আসলো। তখনই খটকা লাগলো, কারণ ট্রাকের তো চলে যাওয়ার কথা। ভেতরে গিয়ে এতক্ষণ কি করলো? তখনই দেখি একটা লোক প্রিন্সিপালের সাথে হাত মিলিয়ে মঞ্চ থেকে নেমে ট্রাকে উঠে গেল। প্রথম দেখাতেই চিনে ফেললাম, আরে এটা তো ড্রাগন, ছদ্মবেশ নিয়ে আসছে। তখন চেয়ার থেকে উঠে গেলাম আর জোরে চিৎকার দিয়ে কমান্ড দিলাম, ইউজিসি টিম, এখনই আমাদের সময় দেশের সব থেকে বড় ড্রাগ স্মাগলারদের ধরার। সো কলেজের 4-5টা সবাই ঘিরে ফেলো, যাতে ড্রাগন পালাতে না পারে। বলার সাথে সাথে সবাই কমান্ডোর পোশাক বের করে ফেললো। আমিও আমার খ্যাতমার্কা পোশাক খুলে ফেললাম। পেছন থেকে একজন এসে আমার গায়ে নীল কালারের কোট পরিয়ে দিল, সাথে সেফটি জ্যাকেট। আমার কমান্ড শুনে তো পুরো কলেজ হা করে তাকিয়ে আছে আমার দিকে, কেউ কিছুই বুঝতে পারছে না। রাজও আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর কমান্ডো টিম পুরো কলেজকে ঘিরে ফেলেছে। আমি মঞ্চে গিয়ে মাউথটা হাতে নিলাম। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাদের কলেজে একটা গোপনীয় মিশনে এসেছিলাম। আমার পুরো নাম মাহফুজ মাহমুদ। আমি একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডোর হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমাদের কাছে খবর ছিল যে এখানে এই কলেজ থেকে ড্রাগ পাচার করা হবে। বাংলাদেশের সব থেকে বড় ড্রাগ স্মাগলার হলো ড্রাগন, আর এই কাজটার সাথে যুক্ত আছে এই কলেজের প্রিন্সিপাল সাহেব। তিনি ড্রাগ স্মাগলারদের সাথে জড়িত, একজন শিক্ষক হয়েও দেশবিরোধী কাজ করছেন তিনি, তাই তাকে অ্যারেস্ট করা হলো। আর ওই যে ট্রাকের মধ্যে ড্রাগন বসে আছে। তো আমার মিশন আজকে এখানে কমপ্লিট হলো। এটা আমার জীবনের সব থেকে বড় সৌভাগ্য যে দেশ বিরোধী কোনো শয়তানকে দেখতে পেরেছি। আমার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। পুরো কলেজ যেন নিস্তব্ধ হয়ে গেছে। কমান্ডো টিম, অ্যারেস্ট আওয়ার প্রিন্সিপাল। মাহফুজ অর্ডার দেওয়ার সাথে সাথে কয়েকজন মিলে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নেয়। এইসব দেখে ড্রাগন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাহফুজ দৌড় দিয়ে ড্রাগনকে ধরে ফেলে। ড্রাগনকে ধরেই মারতে থাকলাম। কিরে ড্রাগনের বাচ্চা, তুই ড্রাগ পাচার করবি না? আরে একমাত্র তোদের জন্য আমাদের দেশটা শত্রুদের নাগালে চলে যাচ্ছে। তুই তো ড্রাগ নয়, আমাদের দেশটাকেই বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছিলি রে। কিন্তু আমাদের মতো দেশপ্রেমিক যারা এখনো বেঁচে আছে, তারা থাকতে তোদের মতো কুলাঙ্গাররা কিছুই করতে পারবে না। তারপর আমার টিমের হাতে ড্রাগনকেও দিয়ে দিলাম। এতক্ষণে মনে পড়লো কলেজের অনুষ্ঠানের কথা। সবাই তো খুব আগ্রহ নিয়ে বসেছিল অনুষ্ঠানটার জন্য। এখন আমাকেই সেই আনন্দটা আবার ফিরে নিয়ে আসতে হবে। দৌড়ে গিয়ে মঞ্চে উঠে মাউথটা হাতে নিলাম। প্রিয় অতিথিরা, আমি আসলেই দুঃখিত, কারণ আপনাদের এই অনুষ্ঠানটা আমার জন্য বিগড়ে গেল। কিন্তু কি করব বলুন, দেশের এরকম শত্রুকে ছেড়ে দিতে তো পারি না, এটাই আমার দায়িত্ব। কথাটা শেষ করতেই পুরো কলেজ হাততালির শব্দে মুখরিত হয়ে গেল। তারপর আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হলো। সবাই তো খুব
খুশি। তানহার বাবা আমাকে ডেকে নিয়ে নিজের কাছে বসালেন। এদিকে তানহা তো মাহফুজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই তো মাথাতে ঢুকছে না। মাহফুজকে কেন যেন খুব মিস করে এখন। কয়েকদিন যাবৎ মাহফুজ কলেজে আসছিল না, তাই তো তানহার যেন মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলেছে। তানহা মাহফুজের যতই ঘৃণা করতো না কেন, এই কয়েকদিনে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর তানহা ওর বাবার সাথে চলে যায়। অনুষ্ঠান শেষ হলে আমি স্টেজ থেকে নেমে আসলাম। আজ আমার কাছে দৌড়ে চলে আসলো। স্যার, আপনি এখানে একটা মিশনের জন্য এসেছেন, আর উনি আপনার সাথে কিনা এরকম ব্যবহার করছে? এই রাজ, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি যতই কোনো অফিসার হই না কেন, আমাকে তুই করেই বলবি। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমি তোর থেকে বড়, কিন্তু সেটা কোনো ম্যাটার করে না। আমরা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি, সো আমার নাম ধরে ডাকবি। ওকে ওকে, ঠিক আছে বস। তো বস, আপনি এই সিক্রেট কথাটা তো আমাকে বলতে পারতেন তো। শুধু শুধু এতদিন ধরে ওয়েট করালি কেন? আমি তোকে সাহায্য করতে পারতাম, আর সেই প্রথম থেকে নিজের পরিচয় গোপন করে গেছিস। আরে রাজ, এটা আমাদের কমান্ডোর নিয়ম। আমি হলাম একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো। নিজেদের পরিচয় সম্পূর্ণ গোপন করে মিশনে নামতে হয় আমাদের, আর মিশন শেষ না করা পর্যন্ত আড়ালেই থাকি। এখানে এসে তো তুই আমার সাথে প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলি। জানিস, তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ কোনো খ্যাত মানুষের কেউ বন্ধু হয় না। আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত এখানে থাকবো, তারপর চলে যাব। ততদিন তোর সাথে পুরো এলাকাটা ঘুরে বেড়াবো। আচ্ছা, এখন চল, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তারপর মাহফুজ আর রাজ মিলে বেরিয়ে পড়ে। তানহা নিজের বাবার সাথে বাড়িতে চলে যায়। তারপর রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। কিছু তো মাথায় ঢুকছে না। মাহফুজকে খ্যাত ছোট লোক বলে এত অপমান করলাম, ওকে কি না কি ভেবেছিলাম, আর কি বের হলো ওর পরিচয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই বাবার কাছে চলে যায়। গিয়ে দেখে বাবা রুমে বসে আছে। আচ্ছা বাবা, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ মা, কি জানতে চাস বল। বাবা, মাহফুজ তো একটা খ্যাত আর ছোট লোক। ওকে তো আমি পছন্দ করতাম না, সবসময় ওকে অপমান করতাম। কিন্তু আজকে তো কিছুই বুঝতে পারলাম না। আর সেদিন ওই ছোট লোকটার জন্য আমাকে তুমি থাপ্পড় পর্যন্ত মারলে। এই তানহা, তুই কাকে খ্যাত বলছিস? তুই কি শুনতে পাস নাই যে মাহফুজ কি বললো তখন? আরে মাহফুজ হলো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো। এখানে এই মিশনে এসেছিল। আমার কাছে আগেই ফোন এসেছিল যে এখানে মাহফুজ আসবে, ওর সমস্ত দায়িত্ব যেন আমি নেই। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে আমি চিনতাম না। পরে যখন তোর কথা মতো কলেজ ওকে অ্যারেস্ট করলাম, তখন আমার ফোনে একটা ফোন এসেছিল। আর ফোনের ওপাশে কে ছিল জানিস? আমাদের দেশের প্রধানমন্ত্রী কমান্ডো প্রধান, যে কিনা এই মিশনটা নিয়ে কাজ করেছিল। আমাকে বলল, যদি এমপির দায়িত্বটা হারাতে না চাও তাহলে এই ছেলেকে ছেড়ে দাও। আর আমার কাছে মাহফুজের পরিচয় বলে দিল। তখনই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আর তোর উপর রাগ হয়েছিল, তাই তো চর মেরেছিলাম। বাবা, তুমি কি বলছো? বিছানায় শুয়ে কাঁদতে থাকে। এটা আমি কি করলাম? মাহফুজ এত বড় একজন মানুষ হয়েও কখনো নিজের অহংকার দেখালো না। ইচ্ছে করলেই তো আমার থেকে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু সেটা মাহফুজ করেনি। বরং মাথা নিচু করে আমার সব রকম অপমান সহ্য করে গেছে। এখন আমি মাহফুজকে ছাড়া তো বাঁচতে পারবো না। মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি। এখন ওকে ছাড়া শূন্যতা বিরাজ করছে আমার চারপাশে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এদিকে মাহফুজ বাসায় গিয়ে ল্যাপটপ অন করে। তারপর নেট থেকে ওর আম্মুকে ফোন করে। এই আম্মু, কেমন আছো তোমরা?
মতো জঘন্য অপরাধ করছে। শিক্ষকরা যদি এগুলা করতে থাকে তাহলে দেশের অবকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কি বলিস কি তুই? একজন কলেজের টিচার হয়ে এই অন্যায় কাজ করেছে। ওকে তো ফাঁসির দড়িতে ঝোলানো উচিত। আরে আম্মু, ড্রাগনকে অ্যারেস্ট করে ফেলেছি, যে কিনা সমস্ত নাটের গুরু। সমস্ত ড্রাগ তো ওর হাত দিয়েই পাচার হয়। ওটাকে আমি ধরে ফেলেছি। আর হ্যাঁ, বাসায় আগামী সপ্তাহে চলে আসছি। কোনো টেনশন করো না। এখন ফোনটা রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ি। জন্য, কিন্তু এখন তোমাকে ছাড়া কোনো চিন্তাই করতে পারছি না। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। সেটা সম্ভব নয়। তোমার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেছে আমার। তোমাকে এখন আমার এইটুকুও বিশ্বাস হয় না। তুমি আমার মনটা কেড়ে নিয়ে কাচের মতো ভেঙে ফেলেছো। এখন আমার থেকে সরে যাও বলে উঠে দাঁড়ালাম। তানহা তখনই পায়ে পড়ে যায়। মাহফুজ, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। নিজের পাটা ছাড়িয়ে নিয়ে রাজের সাথে চলে আসলাম, কারণ এসব কাহিনী দেখার সময় আমার নাই। এসব অনেক দেখেছি। আমাকে আবার নতুন করে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো সেই সুযোগ আর দিব না। রাজকে নিয়ে নদীর তীরে চলে আসলাম। তারপর দুজন বসে পড়লাম। আচ্ছা রাজ, মানুষ কি এই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না নাকি? আমি যখন সাধারণভাবে ছিলাম তখন আমাকে কোনো পাত্তা দেয় নাই, কত কিছু বলে অপমান করেছে। আর এখন যেই না আমার পরিচয় জেনেছে তখনই আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে চলে এসেছে। মাহফুজ রে, দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থ পুড়িয়ে গেলে সে ছেড়েই চলে যাবে। তানহাও তো সেটার ব্যতিক্রম কিছু করে নাই। তোর সাথে ভালোবাসার নাটক করে চলে গেছে। আচ্ছা এখন চল বাসায় চলে যাই। তারপর দুজনে বাসায় চলে গেলাম। এভাবে কয়েকটা দিন চলে গেল। তানহা আমার কাছে এসে অনেকবার দাঁড়িয়েছে, কিন্তু আমি ওকে পাত্তা দেই নাই। তারপর পরীক্ষার দিন চলে আসলো। কলেজে চলে গেলাম, কিন্তু তানহাকে কোথাও দেখতে পারলাম না। কি ব্যাপার, কি হয়েছে? তানহা তো কখনো দেরি করে কলেজে আসে না। কিন্তু একটু পরেই কলেজে একটা কালো কালারের গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। প্রথমে তো চিনতেই পারলাম না, পরে একটু চোখ চড়ক গাছ হয়ে গেল। আরে এটা তো তানহা। নিজের শরীরে একই অবস্থা করেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা যেন শুকনো কাঠ হয়ে গেছে। তানহা আমার দিকে একবার তাকালো, চোখের চাহনিতে অসহায়ের ছাপ, কিন্তু আমি ওর চোখে চোখ রাখতে পারলাম না। মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তানহা পরীক্ষার হলে প্রবেশ করলো। তারপর আজকে পরীক্ষার হলে চলে যেতে বললাম। পরীক্ষাটা হয়ে গেল, রেজাল্টের পর চলে যাব বাড়িতে। সেই কয়দিন এখানে রাজের সাথে থাকবো। শিক্ষকরা আমাকে নিয়ে গেস্ট রুমে বসালেন। তারপর সমস্ত খাবারের আয়োজন করলো। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমার মোটেও ক্ষুধা নাই। এসব কি এখন আমি খেতে পারবো নাকি? আরে স্যার, আপনারা কি করছেন এগুলা? আমি তো এসব কিছু খেতে পারবো না। পেট একদম ভর্তি হয়ে আছে। শিক্ষকরা, আরে আপনি কি বলছেন এগুলা? আমরা তো সামান্য কিছু আয়োজন করেছি, বেশি কিছু করতে পারি নাই। আমি বললাম, প্লিজ আপনারা আমাকে নিজের ছেলের মতো ভাববেন। আমি আপনাদের চেয়ে অনেক ছোট। আমি অফিসার হতে পারি, কিন্তু আপনাদের থেকে সম্মানিত না। আমি এখন এতগুলা খাবার কেমন করে খাবো তাই বলেন? কিন্তু কোনো কিছু বলেই শিক্ষকদের থামানো গেল না, জোর করেই আমাকে খাইয়ে দিল। তারপর আমরা সবাই মিলে বসে গল্প করতে থাকলাম। পরীক্ষা শেষ হয়ে গেলে রাজের সাথে ক্যাম্পাসে এসে দাঁড়ালাম। তখনই তানহা পরীক্ষা শেষ করে বাইরে বের হয়ে আসলো। চেহারা অনেক খারাপ হয়ে গেছে, নিজের শরীরের প্রতি মনে হয় যত্ন নেয় না। হঠাৎ দেখি আমার দিকে আসছে, আমার সামনে এসে দাঁড়ালো। মাহফুজ, আমি তোমাকে একটা কথা বলতে চাই।
প্লিজ না করো না। হ্যাঁ, কি বলবেন তাড়াতাড়ি বলুন। তবে হ্যাঁ, ওই প্রেমের নাটক আর আমার কাছে করতে আসবেন না। আমি মিশনটা শেষ করার আগেই আপনার মিথ্যা প্রেমের মোহনাতে ভেসে গিয়েছিলাম, কিন্তু আপনি সেই ভুলটা নিজে থেকেই ভেঙে দিলেন। আমি তো আপনাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, আপনাকে ছাড়া কোনো কিছুই চিন্তাই করতে পারতাম না। তবে কেন আমার এই সরল মনটা নিয়ে খেলা করলেন আপনি? আর নিজের চেহারার একই হাল করেছেন। যত্ন নেওয়া কি একদম ভুলে গেছেন? নাকি আপনি এই কলেজের টপ সুন্দরী, তো হঠাৎ আপনারটা কি হলো? তানহা মাহফুজের কথাটা শুনে শুকনো মুখে একটা ম্লান হাসি দেয়, যেখানে কষ্টের ছাপ রয়েছে। আচ্ছা মাহফুজ, তুমিই বলো, আমি যার জন্য নিজেকে সাজিয়ে রাখবো, যার জন্য নিজের শরীরের যত্ন নিব, সেই যদি আমার কাছে না থাকে, তাহলে কার জন্য এসব করব? হ্যাঁ, ঠিক বলেছো যে আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন তো তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত থাকি, তাই আর নিজের শরীরের যত্ন নেওয়া হয় না। কিন্তু আমার ভালোবাসার মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, আপন হতে পারছি না। লিজা ঠিকই বলেছিল, যেদিন ভালোবাসার মানুষটার মর্ম বুঝবো, সেদিন, তখন সে হারিয়ে গেলে আর ধরে রাখতে পারবো না। আর এখন তোমার সাথে ঠিক এটাই হয়েছে। আমি তো এখন নিজেকে ফিল করতে পারি না, মনে হয় দুনিয়া থেকে অল্প দিনেই হারিয়ে যাব। আর এখন শেষ একটা কথাই বলে যাচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার মনে আঘাত করেছি, তাই মেনে নিচ্ছ না। যেদিন আমি হারিয়ে যাব, সেদিন নিশ্চয়ই তুমি আমার জন্য কাঁদবে। এটাই আমার শেষ কথা। আশা করি তোমাকে আর ডিস্টার্ব করবো না। ভালো থেকো। এটা বলে একটা ম্লান হাসি দিয়ে চলে গেল। তানহার কথা শুনে এক পা নড়তে পারলাম না, কারণ ওর শেষের কয়েকটা কথা কানের মধ্যে বাজতে লাগলো। সত্যিই তো, আমি তানহাকে এখনও অনেক ভালোবাসি, কিন্তু কিছু একটা আমাকে ওর থেকে দূরে রেখে দিয়েছে। মনে হয় আমার মনটা এখনও ওর উপর রেগে আছে। তবে সত্যি বলতে তানহা অনেক চেঞ্জ হয়ে গেছে। যাক, সেটা পরে দেখা যাবে। এখন বাসায় গিয়ে বিশ্রাম করা যাক। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে গেলাম। এভাবেই কয়েকটা দিন চলে গেল। পরীক্ষা শেষ হয়ে গেছে, এর মধ্যেই কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, আর অল্প কয়েকদিনের মধ্যেই রেজাল্ট বের হবে। আমাকে বিশেষ অতিথি হিসাবে ইনভাইট করা হয়েছে। পরিবারের সাথেও অনেক দিন হলো দেখা হয় না, তাই ওদেরকেও বলেছি এখানে চলে আসতে। সব মিলিয়ে অনেক খুশি লাগছে। বিকালবেলায় রাজকে ফোন দিয়ে একটা পার্কে আসতে বললাম, তারপর নিজে তৈরি হয়ে চলে গেলাম। পার্কে গিয়ে দেখি রাজও আসছে। রাজকে দেখে তো নিজেই ফিদা হয়ে গেলাম। আজকে ওকে অনেক সুন্দর লাগছে। কিরে রাজ, আজকে তোকে তো হিরো লাগছে। এই হয়েছে, আর পান দিতে হবে না। তুই কি কম সুন্দর নাকি? চল এখন গিয়ে এক জায়গায় বসি। আচ্ছা মাহফুজ, আমার কিন্তু তানহাকে দেখে অনেক খারাপ লাগছে। তানহা কিন্তু সত্যি পরিবর্তন হয়ে গেছে, সত্যিই তোকে ভালোবাসে ফেলেছে। আর ওর শরীরের অবস্থা দেখেছিস? হ্যাঁ, তানহাকে এখনও আমি অনেক ভালোবাসি, তবে কী জন্য যেন ওকে আপন করতে পারছি না। আমি ওকে দেখে তো আমারও অনেক খারাপ লাগছে, তবে ভাবছি আপন করে নেব। বলছিস তো যে ওকে আপন করে নিবি, তবে দেখিস যেন দেরি যেন না হয়ে যায়। ওর যা অবস্থা দেখলাম, সেটাতে দুনিয়া থেকে মনে হয় হারিয়ে যাবে। তুই ওকে খুব তাড়াতাড়ি আপন করে নি। হ্যাঁ, সেটা দেখব। জানিস, আমার পরিবারকে এখানে নিয়ে আসছি। তোদের রেজাল্টের দিন তো পুরো পরিবার সহ আমি উপস্থিত থাকব। খুব মজা করব দুজন। আর তানহার বাবাকেও তো ইনভাইট করা হয়েছে। রাজের সাথে আরও সময় গল্প করলাম, খুব সুন্দর ছিল মুহূর্তটা। সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। এভাবেই কেটে গেল আরও 2 দিন। কালকে কলেজে রেজাল্ট দেবে। নতুন একটা হোটেলে উঠেছি আজকে রাতের জন্য। রাতে বিছানায় বসে ফেসবুকিং করছিলাম, হঠাৎ দরজায় কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলে দেখি আব্বু, আম্মু আর আমার বোন যারা চলে এসেছে। আমাকে দেখেই তো পাগলিটা জড়িয়ে ধরলো। কেমন আছিস তুই ভাইয়া? হ্যাঁ রে কিউটি, আমি খুব ভালো আছি। তো তুই কেমন আছিস? ভাইয়া রে, এখন খুব ভালো থাকবো, কারণ আমি তোকে পেয়ে গেছি। তোকে আজ খুব করে জ্বালাবো। আর একবার শুধু বাসায় যা, তোরে বিয়ে কেমন করে দিতে হয় সেটা খুব ভালো করে জানি আমি। আচ্ছা, যা ইচ্ছা হয় করবি। দেখ তো, বাবা মাকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে রাখছি আমরা। বাবা মা, তোমরা ভেতরে আসো। আমার বোনটাকে পেয়ে তোমাদের কথা তো একদম ভুলেই গিয়েছিলাম। তারপর সবাই ভেতরে চলে আসলো। আরে ভাইয়া, হোটেলটা তো আমার খুব পছন্দ হয়েছে, এটা কিনে ফেল, তাহলে আর আমার থাকার জন্য কষ্ট করতে হবে না। আরে পাগলি, আমাদের বাড়িটা তো খুব সুন্দর করে করেছি। তাছাড়া প্রত্যেকটা রুম তোর মন মতো করে সাজিয়েছি। তারপর যদি বলিস তাহলে আরও ভালো করে সাজিয়ে দিব। না রে ভাইয়া, আমার এত কিছু লাগবে না। যা দিয়েছিস সেটাই আমার জন্য অনেক কিছু। আমার আর কিছুরই প্রয়োজন নেই।
এখন চল তো সবাই মিলে গল্প করি। তারপর সবাইকে নিয়ে গল্প করতে থাকলাম। আমাকে অনেক দিন পর কাছে পেয়ে গল্প যেন থামতেই চাইছে না। অনেক সময় পর্যন্ত গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর সবাই ঘুমিয়ে গেলাম। সকালবেলায় সবাইকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাজকে ফোন করে দিলাম যেন তাড়াতাড়ি আসে। তারপর কলেজে পৌঁছে দেখি অনেক বড় আয়োজন করেছে। 2টা চেয়ার দেখলাম, বিশেষ করে সাজিয়ে রেখেছে নিশ্চয়ই আমার আর তানহার বাবার জন্য। কলেজে এতক্ষণে প্রায় সবাই চলে এসেছে। শিক্ষকরা আমাকে দেখে স্টেজে নিয়ে গেলেন আর আমার পরিবারকে সামনের চেয়ারে বসানো হলো। একটু পরেই কলেজ গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে তানহার বাবা বেরিয়ে আসলো আর সাথে তানহাও আছে। শিক্ষকরা গিয়ে তানহার বাবাকে স্টেজে নিয়ে আসলেন। তানহা গিয়ে স্টুডেন্ট চেয়ারে বসলো। তারপর প্রিন্সিপাল মাহুত হাতে নিলেন। আজ আমাদের কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সমস্ত স্টুডেন্টদের মেধা যাচাই করা হবে। ইতিমধ্যে আমাদের কলেজে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে আমরা সব শিক্ষকগণ লজ্জিত। আমাদের আগের প্রিন্সিপাল সাহেব ড্রাগ স্মাগলিংয়ের সাথে জড়িত ছিলেন, যেটা কেউ কোনো শিক্ষকের কাছ থেকে আশা করে না। তবে আজকে এখানে 2জন সম্মানিত ব্যক্তি বসে আছেন। একজন দেশের সবচেয়ে বড় বন্ধু রাজ, আমি তো অনেক খুশি হলাম। আর এই পুরস্কারটা আমার হাত থেকেই নিল রাজ। রাজ তো অনেক খুশি। এভাবে সবার নাম ঘোষণা করা হলো, কিন্তু সবাই অবাক হয়ে গেল যখন তানহার নাম সবার শেষে পাওয়া গেল। যেখানে তানহা সবসময় প্রথম হতো আর সে এখন সবার পেছনে। ইতিমধ্যে সবার মাঝে কানাঘুষা শুরু হয়ে গেছে। আমি মাউথ নিয়ে সবাইকে শান্ত করলাম। অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেল। আমাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে শিক্ষকরা, তাই খেতে চলে গেলাম। খাওয়ার সময় তানহা আমার দিকে বারবার করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু ওর চোখে চোখ রাখতে আমি পারছিলাম না। এই বিষয়টা আমার বোন যারার চোখকে এড়াতে পারে না। কিরে ভাইয়া, মেয়েটা তোর দিকে এভাবে তাকাচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে মেয়েটা কাঁদছে। তোর সাথে কি কিছু হয়েছে নাকি? যারার কাছে কিছুই বলতে চাইছিলাম না, কিন্তু জোর করে সব কিছু শুনে নিল। আমার ভাবিটা তো দেখতে মাশাআল্লাহ, কিন্তু আচরণটা এমন ছিল ভাবতে পারছি না। আরে আমার চেহারাও তো অনেক ভালো, তাই বলে কারণ মন নিয়ে খেলতে হবে নাকি? যাই হোক, যারাকে শান্ত করলাম। খাওয়া শেষে বাইরে বের হয়ে আসলাম। তানহা হঠাৎ করে এসেই আমার পায়ে পড়ে গেল। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো তাহলে আমি মরে যাব, কিন্তু আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। বুকের ভেতরটা একেবারে শূন্য হয়ে গেছে। তোমাকে নিয়েই সবসময় ভাবি, তোমাকে ভুলতে পারছি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই তানহা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার পা ছাড়ো বলছি। এটা কিন্তু এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, আমি ছাড়বো না। তুমি ভালোবাসি না বললে আমি ছাড়বো না। দূর, আমারও অনেক রাগ হয়ে গেল। অন্তত পাটা তো ছাড়বে। পা এক ঝটকা মেরে ছাড়িয়ে নিলাম। তোমাকে আমি ভালোবাসতে পারবো না। এখন এখানে থেকে যেতে পারো। আমিও রাজের সাথে দেখা করে আমার পরিবারকে নিয়ে বাসায় চলে আসলাম। কয়েকজন বন্ধু আমার আসার খবর পেয়ে বাড়িতে জড়ো হয়ে গেল। সারাটা দিন খুব আনন্দের মধ্য দিয়ে কাটলো। ক্লান্ত হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙলো। রাজ ফোন করেছে। হ্যাঁ রাজ, বল কি হয়েছে? দোস্ত, তানহা সুইসাইড করার চেষ্টা করছিল। তুই তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আয়। তানহার অবস্থা অনেক খারাপ, যেখানে সবাই কিছু একটা হয়ে যেতে পারে। রাজের কথা শুনে তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তানহা, তুমি এরকম কি জন্য করলে?
আমিও যে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তোমার উপর তো শুধু আমার অভিমান ছিল, আমার অভিমানটাও ভাঙাতে পারলে না। তুমি এরকম কেন করলে? চোখের পানি মুছে শার্টটা গায়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। গাড়িটা ঝড়ের গতিতে চালাতে লাগলাম। একটু পরে হসপিটালে পৌঁছে গেলাম। দেখি তানহার বাবা মা কেবিনের বাইরে বসে আছে। রাজ আর লিজা একপাশে দাঁড়িয়ে আছে। তানহার বাবা আমাকে দেখে দৌড়ে আসলো। মাহফুজ বাবারা আমাকে তোমাদের ব্যাপারে সবকিছু বলেছে। দেখো না, আমার পাগলিটা তোমাকে পাবে না বলে কি পাগলামো করেছে। আমি জানি না যে তোমাকে তানহা অত্যাচার করেছে, কিন্তু এটাও সত্য যে তানহা তোমাকে খুব ভালোবাসে। সেটার প্রমাণ আমরা নিজেরা। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু দেখছি। একটু পর অপারেশন রুম থেকে ডাক্তার বের হয়ে এলেন। দৌড়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার, রোগীর কি অবস্থা? আপনাদের চিন্তার কোনো কারণ নেই, রোগী বিপদসীমার বাইরে আছে। যদি সময় মতো না নিয়ে আসতো তাহলে কিছু একটা হয়ে যেত। যাই হোক, এখন আপনারা দেখা করতে পারেন রোগীর সাথে। আমি বাদে সবাই কেবিনে চলে গেল। একটু পরে আঙ্কেলরা বেরিয়ে আসলেন। মাহফুজ বাবা, তানহা তোমাকে ভিতরে ডাকছে। আমি ভেতরে চলে গেলাম। তানহা বেডে শুয়ে আছে। আমাকে দেখেই মুখটা ঘুরিয়ে নিল। আমি গিয়ে ওর পাশে বসলাম। তানহা, আমি সরি, আর কখনো এমন হবে না। তানহা, আই এম সরি, আমাকে মাফ করে দাও। পাশের থেকে একটা সিরিঞ্জ নিয়ে হাতে ধরলাম। তানহা, তুমি যদি এখন কথা না বলো তাহলে এটা আমার হাতে ঢুকিয়ে দিব। তানহা এবার মাহফুজের দিকে মাথা ঘুরায়। ওটা হাত থেকে ফেলে দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি হাত থেকে সিরিঞ্জটা ফেলে দিলাম। তানহা, আমাকে মাফ করে দাও। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। একবার তোমার অভিমানটা ভাঙাতে পারতে নাকি? তোমার কিছু হয়ে গেলে নিজেকে কিভাবে ক্ষমা করতাম আমি? বলো, আমাকে মাফ করে দিয়েছো? মাফ করতে পারি একটা শর্তে। আমাকে বিয়ে করতে হবে আর এক্ষুনি কিস করতে হবে। ওই প্রথম শর্ত মানতে পারবো, কিন্তু দ্বিতীয়টা এখন না, সেটা বিয়ের পর। তোমাকে এখন কিস করতেই হবে, না হলে এমন অবস্থা করব যা ভাবতে পারবে না। এটা বলেই মাহফুজের মাথাটা টান দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। মাহফুজ, এই পাঠকরা এখানে এখানে এখনো কি করছেন? যান, ভাগেন এখান থেকে। আমাদের বুদ্ধি লজ্জা করে না। যান, বিয়েতে আসবেন সবাই, আর নিজেরা বিয়ে করে মজা নেবেন। বাকিটা ইতিহাস হয়ে থাকবে। সবাই ইতিহাস থেকে পড়ে নেবেন আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। আর এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।